আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো ২.২ এর আমরা অনুশীলনে ম্যাথগুলা করছিলাম। বইয়ের যত ম্যাথ ছিল। করার পরে ১২ টা অঙ্ক করছিলাম, ১৩ নাম্বারটা ছিল সৃজনশীল। তো তখন আমি বলছিলাম যে সৃজনশীলের জন্য আলাদা একটা ক্লাস নিব। মানে বইয়ের গাইডে যত সৃজনশীল আছে সব ওই ক্লাসে করাবো। তো এটা হচ্ছে ওই ক্লাসটা। মেইনলি আমরা আজকে বইয়ের ১৩ নাম্বার সৃজনশীলটা করব, প্লাস লেকচার গাইডে যতগুলা সৃজনশীল আছে টোটাল দেখবা ২.২ এর শেষে ১০টা সৃজনশীল আছে। ১০টা আজকে করব, ঠিক আছে? তাহলে খেয়াল করো, আগে আমরা বইয়ের ম্যাথটা করি। যে ১৩ নাম্বার যেটা আছে বইয়ের ১৩ নং ম্যাথ, এটা একটু করি। ক নাম্বারটা আগে করি। দেখো ক নাম্বারে বলছে কি, দেখো একটা উদ্দীপক দিয়ে দিছে। এই যে দেখো, কলার দাম ১৪ সমস্ত 7/2% কমে যাওয়ায় ৪২০ টাকায় পূর্বাপেক্ষা, মানে আগের থেকে, পূর্ব অপেক্ষা ৪২০ টাকায় আগের থেকে 10টা কলা বেশি পাওয়া যায়। কলার একটা দাম ছিল, কিছুটা দাম কমে গেছে। দাম কমে যাওয়ার কারণে আগে ৪২০ টাকায় যে কয়েকটা কলা পাইতাম, দাম কমে যাওয়ার কারণে ৪২০ টাকায় আগের থেকে 10টা বেশি কলা পাচ্ছি। এটা ছিল উদ্দীপক, বুঝছি? শেষ। এবার ক নাম্বারে বলছে কি, একটি সংখ্যার ১৪ সমস্ত 7/2% সমান সমান 10 হলে সংখ্যাটি কত? আচ্ছা, তাহলে এটার সাথে উদ্দীপকের কোনো কানেকশনে নাই। পড়ার পর আমরা বুঝে গেলাম, ঠিক আছে? তাহলে এটার সাথে উদ্দীপকের কোনো কাজ নাই। এটা নর্মাল ম্যাথ। দেখো, একটি সংখ্যা ১৪ সমস্ত 7/2, এটাকে আমি কিভাবে লিখতে পারি? দেখো, কোন সংখ্যার ১৪ সমস্ত 7/2 এটা তুমি জানো? জানো না। তাহলে আমাকে ধরে নিতে হবে একটি সংখ্যা হচ্ছে ক। এটা হচ্ছে ওই পঞ্চম অধ্যায়ের মতো অঙ্ক, ঠিক আছে? তাহলে বলছে একটি সংখ্যার এত পার্সেন্ট। একটি সংখ্যা কত এটাই তো জানি না। দিন শেষে কিন্তু দেখো আমাকে এটাই বের করতে বলছে, সংখ্যাটি কত। তাহলে আমি কি জানি ওটা? জানি না। তাহলে আমি ক ধরি নি, ধরি সংখ্যাটি ক। এখানে কেউ এক্স ওয়াই জেড এবিসি এগুলো ধরিও না, কারণ আমরা করতেছি পাটিগণিত। পাটিগণিতে আমরা ইংলিশগুলো ব্যবহার করতে পারবো না। তাহলে সংখ্যাটি ক। এবার প্রশ্ন মতে দেখো, মানে প্রশ্ন মতো মানে কি, ওরা যেমন বলছে ওই অনুসারে এখন একটা লাইন লিখতে পারি। একটি সংখ্যার এত পার্সেন্ট, একটি সংখ্যা হচ্ছে ক, মানে কি ক এর ১৪ সমস্ত 7/2% সমান সমান 10। ওই যে ওরা যে কথাটা বলছে এটা অনুযায়ী আমি লিখছি এটা। এবার কি করব? দেখো, ক লিখলাম, এর জায়গায় গুণ দিলাম, সমস্তটা ভাঙাও। সমস্ত ভাঙানোর নিয়ম কি? নিচে 7 আছে, 7 লেখো, কোনাকুনি 2টা গুণ করো। 14 আর 2 গুণ করলে কত ভাই? 14 আর 2 না, সরি 14 আর 7, 98, ঠিক আছে? এই যে 14 আর 7 গুণ করলে 98, এই দুইটা গুণ করি, উপরেরটা যোগ করে দিব। 98 আর 2 100, ঠিক আছে? এরপরে অনেকে এতটুকু আসি সমান সমান 10 লিখে দিবা, এটা ভুল। দেখো, তোমাকে মাথায় রাখতে হবে এখানে পার্সেন্টেজ আছে। পার্সেন্টেজটা এখনো তুমি কিছু করো নাই, তো পার্সেন্টেজটাও বসাও। তাহলে পার্সেন্টেজটা তো কিছু করি না, এখন কিছু করতে হবে না? দেখো, পার্সেন্টের জন্য কি করতে হয়? আগে করাইছিলাম, পার্সেন্টের জন্য নিচে খালি 100 দিতে হয় শেষ, পার্সেন্ট ভাঙানোর জন্য, বুঝছি? এবার দেখো এই লাইনটা করি। এখন আমাদের এই যে উপরে 100 আর নিচের 100 কাটা, তাহলে কি কি আছে বলো? এখানে আছে ক ভাগের 7। এই লাইনটা কেমনে আসছে অনেকে বুঝবা না, বুঝাচ্ছি। দেখো, নর্মালি একটা জিনিস চিন্তা করো। ধরো 4/2 গুণ 5/3 এরকম আছে। এটা কেমনে করবা? উপরে 2টা গুণ করবা না, 4×5 = 20, নিচের 2টা গুণ করো, নিচে বসাও, 3 × 2 = 6, এভাবে না? এবার যদি এরকম থাকতো, দেখো এখানে মনে মনে চিন্তা করতে হবে 4 এর নিচে 1 আছে। তাহলে উপরে কে কে আছে? 4 আর 5, 4×5 = 20, নিচে কে কে আছে? 1 আর 3, 3 একে 3। আবার বুঝাই। দেখো 4 এর নিচে মনে মনে 1 আছে, তাহলে নিচে আমার মনে মনে আর ধরার দরকার নাই, আমি ডাইরেক্ট বলে দিব কি 4 আছে উপরে, ঠিক আছে? তাহলে উপরে 4 আর 2 আছে, 4 2 = 8, নিচে শুধু 4 আছে। এই যে এই জিনিসটা বুঝলে এখন এটাও বুঝবা। দেখো আমার এখানে আছে কি, ক ইন্টু, এরকম আছে লাইনটা। এখন এখানে আমি 100 100 কাটি দিছি, তাহলে উপরে কি আছে? দেখো এই কটা উপরে আছে না, কয়ের নিচে মনে মনে 1 আছে, কটা উপরে আছে? উপরে কিন্তু 100 নাই, 100 তো কাটি ফেলছি, তাহলে উপরে শুধু কয়ে আছে, নিচে 7 আছে। এই যে এই লাইনটা এভাবে লিখছি, সমান সমান 10 বসাই দিছি। তাহলে এগুলো ছিল বেসিক। তোমাদের অনেক বেসিকের সমস্যা, এই টুকটাক জিনিসগুলো বুঝো না। এগুলো বুঝলে দেখো, যোগ বিয়োগ গুণ ভাগ নামতা, এই আড়াআড়ি গুণন, পক্ষান্তর,
এগুলো বুঝলে ম্যাথে কেউ দুর্বল থাকে না। তারপর দেখো এখন কি করব, লাইনটা কিরকম দেখো তো, ক ভাগের 7 সমান সমান 10 এরকম না। এখন 8 গুণন করতে হবে। কি 8 গুণন কেন, এই যে দেখো 10 এর নিচে মনে মনে 1 আছে না, তাহলে এই যে 8 গুণন করলাম। ক আর 1 গুণ করলে কত, ক সমান সমান দিয়ে দাও, 10 আর 7 গুণ করলে কত 70, শেষ। একটা গুণ করব সমান দিয়ে দিব, এরপর আরেকটা গুণ করব, শেষ। তাহলে ক সমান সমান 70। আমাকে বলছে সংখ্যাটি কত, এই যে সংখ্যাটি তো আমরা ক ধরে নিয়েছিলাম না, তাহলে সুতরাং সংখ্যাটি কত বলছে, সংখ্যাটি আমরা ক ধরে নিছি, এরপর ক বের করছি, ক মানে হচ্ছে সংখ্যাটা, তাহলে সংখ্যাটা হচ্ছে 70, এটাই অ্যান্সার। আর খ নাম্বার, কলার দাম 14 সমস্ত 7/2% কমে যাওয়ায় 420 টাকায় পূর্বাপেক্ষা কয়টি কলা বেশি পাওয়া যায়, 10টি কলা বেশি পাওয়া যায়। তাহলে দেখো এটা কিভাবে করব। এবার আমাকে ক্ষত মেনলি বলছে প্রতি ডজন কলার বর্তমান দাম কত। উদ্দীপকটা তো আশা করি বুঝছি, কলার দাম 14 সমস্ত 7/2% কমছে। কমার আগে যে দামটা ছিল ওই সময় ধরো আমি 420 টাকায় যে কয়েকটা কলা পাইতাম, দাম কমার পরে এখন আমি 420 টাকায় আগের থেকে 10টা বেশি কলা পাচ্ছি, এই জিনিসটাই বুঝাইছে। এবার দেখো খ নাম্বার ম্যাটটা করার আগে আমরা একটা জিনিস বুঝি, একদম মনে করো আউট অফ কনটেক্সট একটা তোমাকে জিনিস বুঝাচ্ছি, পড়াশোনার বাইরে। মনে করো 12 টাকায় তুমি 4টা চকলেট পাচ্ছ। এখন চকলেটের দাম মনে করো 4 টাকা কমে গেছে, তুমি 8 টাকাতেই 4টা চকলেট পাচ্ছ। এখন দেখো এখান থেকে আমরা একটা প্রশ্ন বানাই, তাহলে এমনি একটু নর্মালি চিন্তা করো তো, দাম কমার পরে কয় টাকা কমছে, 4 টাকা কমছে, 4 টাকা কমছে। তাহলে দাম কমার পরে আমি 12 টাকা এমনি কয়টা পাইতাম বলো তো, একটু নর্মালি মনে মনে হিসাব করি, দেখো 12 টাকায় কিন্তু আমি 6টা চকলেট পাইতাম। তোমার মাথায় কিছু না ঢুকলে টেনশন নিও না, আমি এখন কিছু বুঝাই নেই, মেইন পয়েন্ট আসলে বলবো। তাহলে দেখো 12 টাকায় 4টা চকলেট পাওয়া যায়, 4 টাকা দাম কমছে, এই জন্য তুমি এখন 4 টাকা দাম কমার কারণে তুমি এখন 12 টাকায় আগের থেকে 2টা বেশি চকলেট পাচ্ছ, ঠিক আছে। আগের থেকে 2টা মানে কয়টা, আগে 4টা পাইতে এখন 6টা পাচ্ছ, মানে আগ থেকে 2টা বেশি পাচ্ছ, 2টা বেশি। তাহলে আমি কি বললাম, 12 টাকায় 4টা চকলেট পাইছি আমি, আগে পাচ্ছিলাম, কিন্তু এখন চকলেটের দাম কমছে, 4 টাকা কমছে, 4 টাকা কমছে, কমার কারণে এখন আমি 2টা বেশি পাচ্ছি চকলেট। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই যে 2টা চকলেট বেশি পাচ্ছি কেন বলো, 2টা চকলেট বেশি পাচ্ছি কারণ 4 টাকা কমছে, ঠিক আছে। তাহলে 2টা বেশি পাচ্ছি, 4 টাকা কমছে, এটার থেকে আমি বলতে পারি 2টা চকলেটের দাম 4 টাকা, এই জিনিসটাই তোমাকে বুঝতে হবে। যে যে কয়েকটা বেশি পাচ্ছি ওটা কেন পাচ্ছি, যে পরিমাণ দাম কমছে ওইটার কারণে পাচ্ছি, ওইখান থেকে আমরা এই কথাটা বলছি, ঠিক আছে। মনে করো 2টা চকলেট বেশি পাচ্ছি কেন, 4 টাকা কমছে, তাহলে 2টা চকলেটের দাম 4 টাকা, শেষ। এই জিনিসটা বুঝলে হবে। এবার আসো প্রশ্নে আসি, খ নাম্বার, কলার দাম 14 সমস্ত 7/2% কমে যাবে, এই জিনিসটা মাথায় রাখিও, কিছুক্ষণ পর কাজে আসবে। দেখো আর আমাকে বলছে কলার দাম কমছে, ঠিক না, কতটুকু কমছে, 14 সমস্ত 7/2% কমছে, এটা তো পার্সেন্ট কমছে, আমি কি জানি কয় টাকা কমছে, জানি না। এই যে কয় টাকা কমছে আমি এটা বের করবো, এখন বুঝাইতে পারছি, কলার দাম কয় টাকা কমছে এটা বের করতে পারলে হবে। দেখো কলার দাম কমছে 14 সমস্ত 7/2%, তাহলে দেখো এটা কেমনে বের করি। মনে করো আমি, দেখো আমি বললাম যে আমার 50%, 50% মানে কি অর্ধেক, হ্যাঁ, আমার 50% টাকা কমে গেছে, তুমি কি বুঝবা কয় টাকা কমছে, বুঝবা না। তোমাকে যদি বলি যে আমার কাছে 100 টাকা ছিল বা 200 টাকা ছিল, 200 টাকার থেকে 50% বা অর্ধেক টাকা কমে গেছে, এখন তুমি বুঝবা না কত, হ্যাঁ বুঝবা। তুমি কি করবা, 200 এর 50% বের করবা বা 200 এর অর্ধেক বের করবা, 200 এর অর্ধেক হচ্ছে 100,
এরপর 200 থেকে অর্ধেক টাকাটা বিয়োগ করে দিবা, আমার কাছে এখন কত আছে এটা পাবা। সেম জিনিস, কলার দাম 14 সমস্ত 7/2% কমছে। কত এই 14 সমস্ত 7/2%? এটা হচ্ছে এই যে 420 টাকার 14 সমস্ত 7/2% কমছে, বুঝছো? এটা ধরে হিসাবটা করছে। তাহলে এখন আমি বের করতে পারবো না বলো যে কলার দাম কত টাকা কমছে? দেখো কেমনে বের করি। তুমি ফার্স্টে দেওয়া আছে দিয়ে কিছু কথা লিখবা। 420 টাকার কলার ধরো লেখো কলার দাম, এগুলো তোমার ইচ্ছা মতো লিখবা, না লিখলেও সমস্যা নেই। কলার দাম কমেছে তাহলে সুতরাং এখান থেকে তুমি লিখতে পারো কলার দাম কমেছে সমান সমান টাকায় বের করো, এটা পার্সেন্টে আছে না, এখন তুমি টাকায় বের করো। 420 টাকার এত পার্সেন্ট কমছে। তাহলে এবার দেখো 420 লেখো, এর জায়গায় গুণ দাও, সেম অঙ্ক, এটা ভাঙ্গাও, কিছু না করছি 7 বসো, 7 আর 14 গুণ করলে 98 আসে, 98 2 যোগ করলে 100 আসে, পার্সেন্ট এখনো কিছু করি নাই। 420 গুণ পার্সেন্টের জন্য এখন 100 দাও, তাহলে খেয়াল করো এবার 100 100 কাটো, তাহলে উপরে কে কে থাকে, উপরে 100 বাদ, তাহলে শুধু 420 আছে উপরে, নিচে আছে 7। এবার এই দুইটা ভাগ করো বা কাটাকাটি করো, 420 ভাগ 7 সমান সমান 60 টাকা। তাহলে কলার দাম কমছে এত পার্সেন্ট, এটাকে আমরা টাকাতে বের করছি কত পার্সেন্ট কত টাকা কমছে। কলার দাম কমছে 60 টাকা। এবার দেখো তোমাকে কিছুক্ষণ আগে একটা জিনিস বুঝেছিলাম না, এই যে চকলেট কি দাম 4 টাকা কমে আমি 2টা বেশি পাচ্ছি, তাহলে 2টার দাম 4 টাকা, সেম। তাহলে কলার দাম 60 টাকা কমছে, ঠিক না? 60 টাকা কমার কারণে আমি 10টা কলা পাচ্ছি, তাহলে আমি এখন লিখতে পারবো এখন আমি কি লিখতে পারবো যে সুতরাং 10টি কলার দাম 60 টাকা। বুঝছো ভাই? এই 10টি কলার দাম 60 টাকা, এটা বুঝানোর জন্য আমি এতক্ষণ 5-7 মিনিট ধরে বকবক করছি। তোমার এটাই বুঝতে হবে, কলা 10টা বেশি পাইছো, কেন বেশি পাইছো? দাম কমছে, কয় টাকা কমছে এটা বের করছো, শেষ। এই 60 টাকা কমছে এই জন্য 10টা বেশি পাইছো, তাহলে 10টা কলার দাম 60 টাকা। সুতরাং এবার ঐকিক নিয়মে অঙ্ক, একটি কলার দাম কত? এই যে দেখো উপরে যেটা থাকে এটা এখানে বসাই দিই আমরা। দেখো এমনি নর্মালি বুঝার চেষ্টা করো, আমার কাছে যারা পড়ো ওরা তো বুঝবা, বাট অনেকের বুঝতে অসুবিধা হইতে পারে, এই জন্য আবার বুঝাচ্ছি। যে 10টি কলার দাম 60 টাকা, তাহলে একটি কলার দাম কত বলো? 10টার দাম 60 টাকা, তাহলে একটার দাম আরো কম, কম হইলে ভাগ। এবার ভাগের সময় কোনটা উপরে কোনটা নিচে বসাবো? দেখো যেটা এই সাইডে আছে এটাই উপরে বসাই দিই, ওই কর্নারেরটা নিচে নামাই দিই, এইভাবে করি, ঠিক আছে? 10টি কলার দাম এত, একটি কলার দাম এত। এবার আমাকে বলছে প্রতি ডজন, তো লেখো সুতরাং প্রতি ডজন বা 12টি কলার দাম, এভাবে করে লিখবা আর কি। মেনলি এখানে 12টি, এই 10টা একটা এই 12টা, 12টা কলার দাম কত হবে? দেখো একটা কলার দাম এত, তাহলে 12টা কলার দাম বেশি হবে, বেশি হলে গুণ, কার সাথে? আগে যেটা আছে ওটা বসাও, বসাই কত দ্বিগুণ করবো? 12টার দাম বের করতেছি এই জন্য 12 দ্বিগুণ করবো। এবার এটা কাটাকাটি করো বা গুণ ভাগ যেমন করার করো, 10 একে 10, 6 10 60। তাহলে দেখো উপরে 6 আর 12 আছে, 6 আর 12 গুণ করো 72 আসবে।
ঠিক আছে, নিচে এক, নিচের একটা লেখা লাগবে না, বুঝছো, শুধু 72 টাকা। তাইলে প্রতি ডজন বা 12টি কলার দাম কত? সুতরাং প্রতি ডজন কলার দাম 72 টাকা, এটা অ্যান্সার। বুঝছো ভাই? ইজি অঙ্ক, জাস্ট একটু মাথা খাটায় বুঝতে হয় আমাদেরকে। তারপরে ক নাম্বার, প্রতি ডজন কলা কত দামে বিক্রয় করলে 33 সমস্ত 3/1% হবে? এটাও ইজি, বুঝাচ্ছি দেখো। মনে করো এটা বুঝার আগে তোমার একটা নর্মাল এক্সাম্পল দিই, দেখো। করে ধরো তুমি 100 টাকা দিয়ে একটা জিনিস কিনছো, ধরো 100 টাকা দিয়ে একটা শার্ট কিনছো। এবার এই শার্টটা আমি তোমাকে প্রশ্ন করলাম, কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে? এই 100 টাকার শার্টটা কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে? তাহলে এটা কেমনে বের করবা? দেখো, তোমাকে আগে বুঝতে হবে 20% লাভ মানে কি। 100 টাকার শার্ট তুমি 20% লাভ করবা, তাহলে তোমাকে আগে বের করতে হবে 100 টাকার 20% কত। 100 এর 20% মানে হচ্ছে যে 20 টাকা। কেমনে? এই যে 100 এর পার্সেন্টেজ যায় নিচে 100 দাও, এই 100 কাটা শুধু 20 থাকে। তাহলে 100 এর 20% মানে কত? 20 টাকা। 100 এরটা বের করা ইজি। 100 এর 30% মানে 30 টাকা। 140% মানে 40 টাকা, ঠিক আছে? তাহলে 100 এর 20% লাভ মানে 20 টাকা লাভ। তাহলে আমি তোমাকে কি কোশ্চেন করছিলাম? 100 টাকার শার্টটা তুমি 20% লাভ করতে হলে তোমাকে কয় টাকায় বেচতে হবে? তাহলে তুমি এটা কেমনে বের করবা? আগে 100 টাকার 20% লাভ মানে বের করছো 20 টাকা, মানে নিশ্চয়ই তোমাকে 120 টাকায় বেচতে হবে। 100 যোগ 20, আগের টাকা যোগ লাভের 20% লাভের টাকা যোগ করবা, 120 টাকায় বেচতে হবে। 120 টাকায় বেচলে তুমি 120 টাকা মানে 20% লাভ করতে পারবা। জিনিসটা বুঝছো? সেম হচ্ছে এই ম্যাটটা। প্রতি ডজন কলা কত দামে বিক্রি করলে এত পার্সেন্ট লাভ হবে? তাহলে এত পার্সেন্ট লাভ মানে কত, এটা আমাকে বের করতে হবে, ঠিক আছে? আমি এখানে 100 টাকার শার্ট বলছি না, তাহলে এখানে কয় টাকার কলা? অনেকে বলে 420-এর এত পার্সেন্ট বের করবা, না ভাই, এখানে 1 ডজন কলা বলছে। 1 ডজন কলার মধ্যে লাভ, তাহলে নিশ্চয়ই আমাকে 1 ডজন কলার দাম জানতে হবে, যেটা আমি খতে বের করছি অলরেডি। বুঝছি? তাহলে আমাকে আগে লিখতে হবে খ হতে পাই। তুমি পুরো ম্যাটটা দেখো, মানে শেষ পর্যন্ত দেখো, এরপর দেখবা যে বুঝে যাবা। খ হতে প্রতি ডজনের দাম ৳৭২। ঠিক আছে? তাহলে ৭২ টাকার কলা কত দামে বিক্রি করলে এত পার্সেন্ট লাভ হবে? তাহলে এত পার্সেন্ট লাভ মানে পার্সেন্ট, এবার টাকায় বের করি আমি। সুতরাং ৭২ এর দেখো, সুতরাং লাভ সমান সমান এত পার্সেন্ট লাভ। কত এর? ৭২ টাকার মধ্যে এত পার্সেন্ট লাভ, তাহলে ৭২ এর 33/1%। এবার এটা টাকায় বের করো, এতক্ষণে তো এগুলো পারার কথা। ৭২ এর জায়গায় গুণ, আগে সমস্তটা ভাঙ্গাও। 3 বসাই দিলা, 3 আর 33 গুণ করলে মেবি 99, 99 আর 1 যোগ করলে 100। ঠিক আছে, এই পার্সেন্টটা এখনো রাখো, কিছু করি নেই, সেখানে বা দিবা। ৭২ গুণ, এবার পার্সেন্টের জায়গায় কি করব? নিচে 100 দিব। এবার কি করব? এই যে উপরে 100 আর নিচের 100 কাটবো। আচ্ছা, বা কেন দিবা? সরি সরি সরি, কিন্তু সমান, দেখো এই সাইডে যদি সমান চিহ্ন থাকতো তখন যাই বা দিতা, নর্মালি খালি সমান চিহ্ন দিবে, এটা কাটা। তাহলে দেখো, তাহলে উপরে কে কে থাকে বলো? উপরে থাকে ৭২, নিচে থাকে 3। এটাকে ভাগ করলে কিছু আসে ভাই? 24 আসে। তাহলে সমান সমান 24। আচ্ছা, পাশে দিও না তোমরা, আবার কনফিউজ হয়ে যাবে।
24 টাকা। মানে আমাকে বলছে যে মেইনলি প্রতি ডজন কলা কত দামে বিক্রি করলে 24 টাকা লাভ হবে। 24 টাকা বলে নাই, মানে এত পার্সেন্ট বলছে। এত পার্সেন্ট মানে যে 24 টাকা, এটা আমরা বের করে নিছি, ঠিক আছে। তাহলে 24 টাকা লাভ করতে হবে মানে কি, যে দামে কিনছিলাম, ধরো কলার দাম 72 টাকা, তাহলে আরো 24 টাকা এক্সট্রা দামে বেচতে হবে। 72 যোগ 24, এত দামে বেচলে আমি 24 টাকা লাভ করব। তাহলে লেখো, সুতরাং বিক্রি করতে, এবার আর একটু সুন্দরভাবে সাজা লেখা যায়, দেখো লিখতে পারবো, সুতরাং 33 সমস্ত 3/1% লাভে লাভ করতে হলে দেখো কথাটা তুমি তোমার মতো সাজে লিখবা। আমি এমন লিখছি, নট নেসেসারি যে তোমাকেও এমন লিখতে হবে, যেমনি খুশি লেখো। তাহলে এত পার্সেন্ট লাভ মানে কি 24 টাকা। 24 টাকা লাভ করতে 1 ডজন কলা বিক্রি করতে হবে। দেখো ও যে টাকা দিয়ে কিনছে, ও নর্মালি কলার দাম 72 টাকা, যদি ও আরো 24 টাকা যোগ করি ওই টাকায় বিক্রি করে, তাহলে ও 24 টাকা লাভ হবে। জিনিসটা তো বুঝছো আশা করি। 70, 80, 90, 96, যোগ করলে 96 আসবে। মানে 96 টাকায় বিক্রি করলে প্রতি ডজন কলা এত পার্সেন্ট লাভ হবে, এটা অ্যান্সার। বুঝছো ভাই, এই সৃজনশীলটা ইম্পর্টেন্ট। তোমরা দেখবা সিটিতে এটাই আসবে, তোমাদের স্কুলে সিটি হবে না, সিটিতে দেখবা যে এটাই হবে, ঠিক আছে, মানে এটাই আসবে। এন্ড এই একটা সৃজনশীল বুঝলে তুমি গাইডেরও 3-4টা সৃজনশীল বুঝি যাবা। কি বলছি বুঝছো? এই সৃজনশীল একটু মনোযোগ দিয়ে দেখো একদম, প্লিজ এই সৃজনশীলটা একটু মনোযোগ দিয়ে দেখিও, ঠিক আছে ভাই। একটু অপেক্ষা করো, হ্যাঁ। তাইলে এটা বুঝলে সৃজনশীলটা কি ছিল আবার দেখো, যে এত পার্সেন্ট সমান সমান কত, এই যে সুন্দরভাবে বের করলাম। খ নম্বরে আমাদের বলছে 1 ডজনের দাম কত, বের করলাম। সেম ভাবে গ নাম্বারেও কিছু একটা বলছিল, বের করছি। সেম কোশ্চেন দেখো গাইডের, তোমরা গাইড খোলো এবার, লেকচার গাইডের 10 নম্বর সৃজনশীল দেখো, একদম সেম। কলার দাম এত পার্সেন্ট কমে যাওয়ায় 640 টাকায় পূর্বাপেক্ষা 10টি কলা বেশি পাওয়া যায়। তাহলে এটার ওটার মধ্যে পার্থক্য কি ভাই? দেখো পার্সেন্ট, তুমি এখন বইয়ের 13 নাম্বার খুলে মিলাও। 12 সমস্ত 1/2% আর 640-এর জায়গায় এখানে 14 সমস্ত 7/2% আর 420 দিছে। কোনো ডিফারেন্স নাই ভাই। তুমি যদি এটা এখন নিজে নিজে না করতে পারো, জুতা দিয়ে নিজের গালে 2টা বাড়ি মারিও। তারপরে দেখো এটা তোমরা করবা, SW নিজে নিজে করবা। আমি এখানে অ্যান্সার দিয়ে দিব, বুঝছো? তোমরা কমেন্টে যাবা, একটা লিঙ্ক পাবা। এই যে আমি লেখালেখি করতেছি না, এগুলার লিঙ্ক, মানে এগুলা তুমি ফাইল আকারে পাবা, PDF ফাইল পাবা। তো ওইখানে গেলে তুমি যদি খুলো, এটার অ্যান্সার যদি তোমার ইনকেস লাগেও তুমি পাই যাবা, ঠিক আছে। কমেন্ট বক্সের লিঙ্কে ক্লিক করি, এই যে পৃষ্ঠাগুলো লিখতেছি আমি দেখাই দিই, দাঁড়াও। তোমরা দেখবা কিনা আমি জানি না। ওয়েট, দেখতেছো কিনা জানি না। যে দেখো আমি প্রত্যেকটা ভিডিওর নিচে এরকম করে একটা জিনিস দিয়ে রাখি। এখানে ক্লিক করলে এই যে কি কি লেখালেখি করছি এগুলো তুমি এভাবে পাই যাবা। মানে যা যা লিখছি সব এখানে নোট আকারে পাই যাবা। তো এই যে 10 নাম্বারটার অ্যান্সার ওইখানে পাই যাবা। আমি এখন 10 নাম্বারটা করাবো না, কিন্তু তুমি অ্যান্সার পাই যাবা, বুঝছো? আমি ক্লাস শেষ হলে এখানে সুন্দর মতো লিখে দিব, তো তুমি অ্যান্সারগুলো পাই যাবা। 10-এর ক, খ, গ একই রকম অঙ্ক। এবার আসো আরেকটা অঙ্ক, সেম ভাই, খালি কলার জায়গায় লেবু বলছে, বুঝছো? লেবুর দাম এত পার্সেন্ট কমে যাবে। ওখানে সমস্ত ছিল, এখানে ডাইরেক্ট পার্সেন্ট বলে দিছে, একদম ইজি। এটাও করবা, ঠিক আছে। দেখো আমি কিছু হিন্ট দিয়ে দিই এটাতে।
ক নাম্বার, কোনো সংখ্যার 15% সমান সমান, তাহলে কোনো সংখ্যা ক এর 15%, মানে এবার লিখতে পারো ক এর 15% সমান সমান 7 সমস্ত 2/1। তাহলে এটা এখন কি করবা, বা ক গুণ পার্সেন্টের জন্য এখন নিচে 100 লিখবা, এখানে সমস্ত ভাঙাও, এটা আসবে, বা এখানে দেখো ক আর 15 উপরে আছে, ঠিক না? তাহলে এটাকে লিখতে পারো 15 গুণ ক, মানে 15 ক, ঠিক আছে? 4 গুণ এক্স মানে কি 4x, তাহলে ক গুণ 15, অথবা x গুণ 4, এটা মানে কি 4x, সংখ্যাটা আগে রাখতে হয়, ঠিক আছে? x গুণ 5x সংখ্যা আগে রাখবা, তাহলে ক গুণ 15 ক, নিচে 100 সমান সমান 15 নিচে 2, এবার আর গুণন করো, 15 ক গুণ 2 কি হবে, সংখ্যা গুণ করো, 15 দুগুণে 30 ক সমান সমান 100 আর 15 গুণ করো, এখানে পাবা, এখান থেকে তুমি কটা বের করে নিবা, ঠিক আছে? সুন্দর মতো করে ফেলবা, আমি এখানে অ্যান্সার দিয়ে দিব, তুমি ওই যেভাবে দেখাইছি ওইভাবে গেলে অ্যান্সার দেখতে পারবা, এই যে 9 নম্বরের অ্যান্সার দেখতে পারবা, আমি 9 নম্বরও করাবো না, ঠিক আছে? একদম সেম, খালি কলার যায় লেবু বলছে আর সংখ্যাগুলো পাল্টাই দিছে। এবার এই যে 9 এর ক খ গ এগুলো নিজে নিজে করবা। 8ও সেম, কিন্তু আমি 8 করাই দিব কেন, দেখো 8 অনেক সময় মানে আটকে যাবে ম্যাক্সিমামে। এখানে খেয়াল করো, বলছে কি প্রতি ডজন কলার মূল্য কত, তবে সংখ্যার এই দুইটা পারবা, নিচেরটাও পারবা, জাস্ট একটা জিনিস বলে দিতে হবে, দেখো প্রতি ডজন কলার বর্তমান মূল্য, আর এখানে বলছে প্রতিটি কলা কত টাকায় বিক্রি করলে এত% লাভ হবে, ঠিক আছে? আমরা আগের কোশ্চেনগুলোতে দেখছি প্রতি ডজন কলা, বুঝছো? এই যে খেয়াল করো প্রতি ডজন কলা কত দামে, আর এখানে জাস্ট বলছে প্রতিটি কলা, মানে একটি কলা করে। এই যে প্রতিটি কলা কত টাকায় বিক্রি করলে, এটাই পার্থক্য, আর কিছু না। প্রতি ডজনে যায় প্রতিটি লেখছে, তাও যাও আমি করাই দিচ্ছি, একটা করাই দিই, এটাও একদম সুন্দরভাবে করাই দিচ্ছি। দেখো একটি সংখ্যার, তাহলে ধরি সংখ্যাটি, ক ধরো খ ধরো তোমার ইচ্ছা, তাহলে প্রশ্ন মতো এখন লেখো ক এর এত%, সেম কোশ্চেন, এটা একদম ইজি। বা ক এর জায়গায় গুণ দাও, সমস্ত ভাঙ্গাও, সেম আগের অঙ্ক, 14 গুণ 7 মানে কত, 98, ঠিক আছে? পার্সেন্টটা এখনো কিছু করি নেই, বা এবার পার্সেন্টটা কিছু করি, পার্সেন্টের জন্য নিচে 100 দিতে হবে, একদম আগের ম্যাথ। এবার 100 কাটা, কটা উপরে উঠে যাবে, ক ভাগের 7 সমান সমান 10, এবার আড়াআড়ি গুণ করো, নিচে 1 আছে মনে মনে, বা ক সমান সমান 7 10 70, সুতরাং সংখ্যাটি বের করতে বলছে, সংখ্যাটি 70, ঠিক আছে? এবার খ নাম্বার, প্রতি ডজন কলার বর্তমান মূল্য কত, আমরা একটু সেম ভাবে করি। দেখো আমার অঙ্ক করতে 2 মিনিটও লাগতেছে না, তোমাদেরও এই পরিমাণে এক্সপার্ট হইতে হবে, ঠিক আছে? তাহলে সেম প্রশ্ন না, কলার দাম এত% কমে যাওয়ায় 490 টাকায় পূর্বে থেকে 60টি বেশি কলা যাচ্ছে, মানে কলা পাওয়া যাচ্ছে, তাহলে 60টি কেন বেশি পাওয়া যাচ্ছে, এত% দাম কমছে, এবার এত% মানে কত টাকা, এটা বের করি। দেখো ফার্স্টে দেওয়া আছে দিয়ে লিখবা, না লিখলে হবে, তুমি ডাইরেক্ট যদি এইভাবে লেখো, যেমন কলার দাম কমেছে সমান সমান 490 এর 14 সমস্ত 7/2%, ব্র্যাকেট দিয়ে তারপর সাইডে টাকা লেখো, ঠিক আছে? টাকা এখান দিয়ে না লিখলে হবে, একদম লাস্টের লাইনে আসি লিখলে হবে। 490 এর যায় গুণ দাও, সমস্তটা ভাঙ্গাও, 7 উপরে 100%টা রাখো, ,490 গুণ পার্সেন্টের জন্য নিচে 100 আনো, এবার আর ব্র্যাকেট দেওয়া লাগবে না, ব্র্যাকেটটা দিছি পার্সেন্টের টাকা একসাথে হয়ে যাচ্ছে এজন্য। এবার দেখো 100 কাটা, তাহলে উপরে থাকে 490, নিচে থাকে 7, এই দুটা ভাগ করলে কত আসে, 490 ভাগ 7 70 আসে, ঠিক আছে? সমান সমান 70 টাকা।
তাহলে কলার দাম কমছে 70 টাকা। এই 70 টাকা দাম কমার কারণে আমি 60টা বেশি কলা পাইছি। তাহলে এখান থেকে লিখতে পারি সুতরাং 60টি কলার দাম 70 টাকা। সুতরাং 12টি 1 ডজন মানে 12টার দাম বের করতে হবে। তো কি নিয়মে একটি কলার দাম বের করি। বুঝছো? আশা করি একটি কলার দাম কম, তাহলে ভাগ এই সাইডে বসাই দিলাম, এই 60টাই ওই সাইড থেকে নিচে নামাইলাম। এবার 1 ডজন মানে 12টা, তাহলে লেখো প্রতি ডজন বা 12টি কলার দাম সমান সমান 12টির দাম বেশি হবে, তাহলে উপরে 12 দ্বিগুণ করে দিব। ঠিক আছে, তাহলে দেখো এটা কি আর কাটাকাটি করা যায় ভাই? 7 থেকে 7, 7 10 70, আর কাটাকাটি করা যায় না। তাহলে নিচে 1 লেখা লাগবে না, উপরে 10 আর 12 আছে, এই দুইটা গুণ করলে 120 টাকা শেষ। সুতরাং প্রতি ডজন কলার দাম 120 টাকা, এটাই অ্যান্সার। এবার গ নাম্বার, প্রতিটি কলা কত টাকায় বিক্রি করলে এত % লাভ হবে? এখানে কিন্তু প্রতি ডজন বলে নাই, পার্থক্য কি দেখো। প্রতিটি কলা, দেখো প্রতিটি কলা মানে কি? একটি কলার দাম কত ভাই? 60টি কলার দাম এত, একটি কলার দাম হচ্ছে যে 7/70 টাকা, ঠিক না? তাহলে লিখতে পারো খ হতে প্রতি মানে একটি কলার দাম 7/70 টাকা। 7/70 মানে কি? 7 একে 7, 7 10 70 সমান সমান নিচে 1 উপরে 10। এর নিচে একটা লেখা লাগবে না, এই জন্য আমরা এটাকে শুধু 10 লিখবো। বুঝছো? লেখার আগে এটা চিন্তা করতে হবে। 10 টাকা, তাহলে একটি কলার দাম কত? 10 টাকা। একটি কলার দাম কত টাকায় বিক্রি করলে এত % লাভ হবে? তাহলে এত % লাভ মানে কি? 10 টাকার এত % লাভ, ঠিক? তাহলে এটা বের করতে হবে। সেম আগের ম্যাথ, তুমি আগেরটা বুঝলে এটাও বুঝবা। তাহলে দেখো, সুতরাং 10 টাকার লাভের পরিমাণ বা লাভ সমান সমান আগের মতো করে লিখতেছি, লাভ সমান সমান 10 এর লাভ এত % মানে কত এর এত %? 10 টাকার প্রতিটি কলা। এখানে প্রতিটি ডজন মানে প্রতি ডজন কলার দাম বললে আমরা 120 ধরে করতাম, ঠিক আছে? কিন্তু এখানে আমাদেরকে বলতেছে যে প্রতিটি কলা, এই জন্য আমরা প্রতিটি কলার দাম ধরে করতেছি এত %। এবার এটা ভাঙাও, টাকাতে বের করো। 10 এর মানে গুণ, নিচে 2 এ 2টা গুণ করো, 12 2 24 আর 1 25%। এখনো কিছু করি নাই। 10 গুণ 25, 2%-এর জন্য নিচে 100, কাটাকাটি করো। 25 একে 25, 4 25 100, ঠিক আছে? কেউ চাইলে এই 100 আর 10ও কাটাকাটি করতে পারতা, দেখাবো কিছুক্ষণ পরে। তাহলে দেখো উপরে কে কে আছে। উপরে 10 আর 1 মানে শুধু 10, নিচে 4 আর 2 মানে শুধু 8, এটা আছে, ঠিক আছে? 10/8 টাকা লেখো। দেখো 10/8 করলে 10/8 এটাই করলে দশমিক আসে, এই জন্য আমরা কিছু লিখিনি। আগেরটা করছিলাম যে, খেয়াল করিও, আগেরটাতে কিন্তু এই যে ভাগ করার পর সুন্দর টাকাতে আসছে, মানে সুন্দর একটা সংখ্যা আসছে, কিন্তু এখানে আসে না, এই জন্য আমরা লিখিনি এটা। তাহলে দেখো লাভ এত টাকা। তাইলে এবার আগের টাকার সাথে যোগ করতে হবে না, সুতরাং 12 সমস্ত কথাটা লেখো করতে কলার দাম কত? 10 টাকা। কয় টাকা লাভে বিক্রি করতে, মানে কত % লাভ হবে ওটা যোগ করতে হবে। 8/10 টাকা মানে এত টাকায় বিক্রি করলে এত % লাভ হবে। আগের অঙ্কটার মতো সেম। তাহলে দেখো এই যোগটা কেমনে করে, এটা মেইন, তোমরা অনেকে পারবা না। 1.5 না 4 করাইছিলাম, 4। তাহলে দেখো যোগটা করার নিয়ম হচ্ছে, বলো এখন তো এটা শিখো। নিচে কেউ আছে? নাই, তাহলে 8 বসাই দিবা।
এরপরে এটার নিচে মনে মনে 1 আছে, তাহলে তুমি 8কে 1 দিয়ে ভাগ করবা। দরকার নাই, নিচে কেউ নাই, তাহলে ভাগ করার দরকার নাই। নিয়ম ছিল যে নিচে যদি কেউ থাকতো তাহলে আগে ভাগ করতাম, ভাগ করে যেটা পাইতাম ওটার সাথে উপরে কেউ গুণ করতাম। এখন নিচে তো ভাই কেউ নাই, তাহলে আমি ভাগ করবো না, ডাইরেক্ট উপরটার সাথে গুণ করবো। 8 10 80, যোগ চিহ্ন বসাও। এবার দেখো নিচে কেউ আছে, 8 আর 8 আছে, 8 আর 8 ভাগ করো, 1 আসে। 1-এর সাথে এবার উপরটা গুণ করো, 1-এর সাথে 10 গুণ করলে 10 সমান সমান 80 আর 10 যোগ করলে 8। এই যে এত টাকা। এবার দেখো 90 আর 80 একটু ভাগ করো তো, মানে 90 আর 8কে একটু ভাগ করো, দশমিক আসতেছে। তাহলে এটাকে ওরকম সুন্দর সংখ্যা আসে না। তো এখন আমরা কি করবো জানো, সমস্ততে নিয়ে যাবো। কেন? উপরেরটা বড় নিচেরটা ছোট। দেখো এখানে কেন সমস্ততে নিই নেই ভাই, এখানে সমস্ত নিতে হলে আবার এখানে যোগ করতে না, যোগ করার সময় সমস্ত যোগ করা কি এরকম লাগতো না, দরকার নেই। ঠিক আছে, ওয়েট, আচ্ছা এটা একটু পরে বলি। তাহলে এখন আমরা এটাকে সমস্ততে বের করি। দেখো সমস্তটা কেমনে ভাঙাবো, 8 একে 8, 1 শূন্য নামাও, 8 একে 8, নিচে 2 থাকে। তাহলে এখান থেকে কি লিখতে পারি বলো, 11 সমস্ত। নিচেরটা নিচে রাখো 8, উপরেরটা 2 রাখো, টাকা। এবার লিখতে পারি না বলো, পারি। এটা অ্যান্সার, বুঝছি, শেষ। দেখো এই সেম অঙ্কটা তুমি চাইলে আরেকভাবে করতে পারবা, এভাবে করলে করো, না করলে নাই। এই যোগটা যদি প্যারা লাগে তাহলে দেখো আরেকভাবে করতে পারবা। কেমনে? আরেকভাবে না, মানে সেম সেম, খালি লাস্টের পার্টটা আরেকভাবে দেখাচ্ছি। আমি তোমাকে বলছি না এটা ভগ্নাংশে ভাঙবা না, তাহলে দেখো এটাকে ভগ্নাংশে ভাঙি ফেলো। ভাঙলে কি হবে, 8 একে 8, নিচে থাকে 2, তাহলে এটা কেমনে লিখবা, এই সাইডে যেটা থাকে ওটাকে লিখবা সমান সমান। আমি 8 ভাগের 10 মানে কত এটা লিখতেছি, তাহলে এটা লিখবা কি, ওই যে ভাগফলে যে থাকে ওকে লিখবা 1 সমস্ত, নিচে লিখবা আগে 8 ছিল এখন নিচে 8, নিচেরটা নিচে সেম রাখবা 8, এবার ভাগ শেষে যে থাকে ও উপরে। এত টাকা বলতে পারো না। এবার এত টাকাটা যোগ করব। দেখো সুতরাং 12 সমস্ত 2 ভাগের 1% লাভে বিক্রি করতে হলে, লাভে এত বানান বলেছে কেন, প্রতিটি কলা আচ্ছা কথাটা এইভাবে না তো, যেমনে পারা কথাটা লিখবা। আগে কত ছিল, কলার দাম 10 টাকা, তাহলে এত লাভ করতে হলে এটা যোগ করতে হবে, 1 সমস্ত 8 ভাগের 2 টাকা। এখন দেখো সহজভাবে যোগ করার উপায় কি জানো, এই এখানে সমস্ত আছে, এখানে এটা আছে, এটা যোগ করার নিয়ম হচ্ছে 10 আর 11 যোগ করো, 11, 8 ভাগের 2টা 8 ভাগের 2 এর মতো রাখো। ঠিক আছে, তাহলে এখানে যোগটা আমরা শিখলাম আর কি, বুঝছো? মানে ওইখানে অনেকের কাছে ওটা কঠিন লাগতে পারে, এটা সোজা লাগতে পারে, যার যেমনে মন সেমনে করি এবার, বুঝছো আশা করি। যদি যোগটা এই লাস্টে এই জিনিসটা বুঝাতে অসুবিধা হলে আবার বুঝাচ্ছি। দেখো মনে করো 3 যোগ 2 সমস্ত 4 ভাগের 2 আছে, এটা কেমনে যোগ করবা, 3 আর 2 যোগ করো 5 সমস্ত 4 ভাগের 2 ভাবে করতে পারবা। অথবা মনে করো 6 যোগ 2 সমস্ত 4 ভাগের 1 আছে, কি করবা, 6 আর 2 যোগ করলে 8, সমস্তটা বসাই দাও, এভাবে যোগ করতে পারবা, এটা নিয়ম আছে, যেমনে মন সেমনে করো। ঠিক আছে।
তাহলে এটাই অ্যান্সার। এবার দেখো, তাহলে দেখছো আমাদের অনেকগুলো অঙ্ক শেষ। এই টাইপের দেখবে যে সিডিতে এটা চলে আসছে, এই কলা টাইপের, কলা দিয়ে একটা অঙ্ক বা লেবু দিয়ে একটা অঙ্ক, এত লাভ হয়েছে, এইগুলা দিয়ে চলে আসবে একটা শিওর। এবার দেখো এইগুলা করি আমরা, আরো কিছু সৃজনশীল আছে। 5 নাম্বার, শোয়েব বার্ষিক পরীক্ষায়, শোয়েব নিয়ে একটা ইয়ে ছিল না, এটা হচ্ছে কোনটা জানো, ওই যে ডেভিডে একটা অঙ্ক করছি যে ওইটার মতো, খালি নামটা চেঞ্জ করে দিছে শোয়েব। শোয়েব নিয়ে একটা অঙ্ক ছিল। যাই হোক, দেখো ক নাম্বারটা করি। শোয়েব বার্ষিক পরীক্ষায় এত নাম্বারের মধ্যে 1200 নাম্বারের মধ্যে 800 নাম্বার পেয়েছে। এবার কতে কি বলছে, 12 × 25 17 প্রকাশ করো। ক বুঝার জন্য বা ক করার জন্য উদ্দীপক পড়া লাগবে না, তুমি লেখো 12 × 25 সমান সমান, লেখা যায়? যায়। এবার এটাকে কি বলছে, শতকরায় প্রকাশ করতে। শতকরায় প্রকাশ করতে হলে আমরা উপরে নিচে 100 দিয়ে গুণ দিয়ে দিব। এবার কি করব, এই যে নিচের 100 ছাড়া বাকিগুলো কাটাকাটি করব। 25 একে 25, 4 25 100। তুমি ডাইরেক্ট বড় সংখ্যা থেকে কাটাকাটি করবা। দেখো অনেকে কি করবা, 5 5 25, 5 20 100, 5 একে 5, 4 5 20, এইভাবে কাটাকাটি করবা। এইভাবে করতে গেলে অনেক টাইম লাগবে। তুমি আস্তে ধীরে মানে বড় সংখ্যা দিয়ে কাটিয়ে ফেলবা, ডাইরেক্ট শেষ, এতবার কাটা লাগবে না। তাহলে দেখো এবার নিচে কে কে আছে, 1 আর 100 মানে 100, উপরে কে কে আছে 4 আর 12, 4 আর 12 মানে 48। তাহলে এটাকে লিখতে পারো কি জানো, এবার নিচের 100-র জন্য পার্সেন্ট লাগাই দাও, শেষ, শতকরা প্রকাশ হয়ে গেছে। তাহলে লেখো 12/25-কে শতকরা প্রকাশ করলে হবে 48%। এবার লিখে দিবা। ক নাম্বার, শোয়েব শতকরা কত নাম্বার পেয়েছে। এবার উদ্দীপকটা পড়ি। সেম ডেভিডে অঙ্কটা বুঝলে এটাও বুঝবা। শোয়েব বার্ষিক পরীক্ষায় 1200 নম্বরের মধ্যে 800 নম্বর পেয়েছে। শোয়েব 800 নাম্বার পাইছে কত নাম্বারের মধ্যে, 1200 নাম্বারের মধ্যে। তাহলে শোয়েব শতকরা কত পাইছে, একদম ইজি। দেখো ভাই, ফার্স্টে দেওয়া আছে, দি লেখো। কত সুন্দরভাবে লিখবা। দেখো এবার লেখা যায় না, শোয়েব কত পাইছে, 800 পাইছে। 800 পেয়েছে 1200 নম্বরে। সুতরাং এটা কত অংশ পাইছে ও বলতো। অংশ কেমনে বের করে, আমি বলছিলাম বড়টা নিচে। দেখো ফার্স্টে এবার কথা লেখার পরে নিচে দিয়ে লিখে দিতে পারবা, সমস্যা নেই। বড়টা নিচে, ছোটটা উপরে। অংশ, ও এত নাম্বার পাইছে। এবার কত অংশ পাইছে, ও 1200 ভাগের 800 অংশ পাইছে। মানে 12,000 নাম্বারের মধ্যে, সরি 1200-র 800, 1200-এর 800 নাম্বার পাইছে। কি বললাম, আচ্ছা দেখো, মেনলি হচ্ছে শোয়েব 800 নাম্বার পাইছে 1200 নাম্বারের মধ্যে। তাহলে এটা কত অংশ, এটা বের করছি কেমনে, বড়টা নিচে লিখতে হয়, ছোটটা উপরে লিখতে হয়। ঠিক আছে, তাহলে শোয়েব মেনলি পাইছে 1200 ভাগের 800 অংশ। ঠিক আছে, আমাকে অংশ তো বের করা বুঝতে হবে, যে কথাটা বলে দিবে, কথাতে অংশ তো বের করতে হবে। অংশ থেকে কেমনে বের করবো, বড়টা নিচে ছোট উপরে, শেষ, অংশ তো বের করা হয়ে গেল। এবার অংশ থেকে শতকরা বের করবো। সুতরাং শতকরায়, শতকরায় কেমনে বের করবো, উপরে নিচে 100 দ্বিগুণ করে দিব। সেম আগের মতো। দেখো এই 100 বাদে বাকিগুলো কাটাকাটি করবো, একটু মনোযোগ দাও। 100 একে 100, 100 দিয়ে কাটছি, এটাকেও 100 দিয়ে কাটো, 12 আসবে। ক্যালকুলেটার কেমনে করবে এগুলা, যারা একদমই দুর্বল তাদের জন্য। ধরো এটাকে তো 100 দিয়ে কাটা যাবে, এটাকে যাবে কিনা আমি দেখি। 1200 ভাগ 100, এই যে 12 আসছে, তাহলে কাটছি আর 12 পাইছি। ঠিক আছে, এবার দেখো 12 আর 800 আছে, এদেরকেও কাটো। অথবা দেখো তুমি চাইলে আরেকভাবে কাটতে পারো। আচ্ছা আগে এটা কাটি দেখে, তারপর আরেকভাবে দেখে। 12কে আমি একটু টেস্ট করি দেখি। দেখো 12কে 6 দিয়ে ভাগ যায়, যায়। 800-কে 6 দিয়ে ভাগ যায়, না যায় না। দেখি 12কে 3 দিয়ে ভাগ যায়, তাহলে 800-কে 3 দিয়ে ভাগ যায়, যায় না।
12কে কিন্তু 4 দিয়ে ভাগ যায়, 3 4 12, 800কে 4 দিয়ে ভাগ যায় কিনা দেখি, যায় 200। তাহলে 4 দিয়ে করতেছি। দেখো আমরা কিন্তু জানি এই দুটা যে 2 দিয়ে ভাগ যাবে জানি, কিন্তু আমি 2 দিয়ে করবো না, অনেকবার করতে হবে। সবচেয়ে বড় সংখ্যা যেটা ওইটা দিয়ে করার চেষ্টা করব। তো 4 দিয়ে করা যায়, 4 দিয়ে কাটলে 3 4 12, এটাও যদি 4 দিয়ে কাটো 200 আসে, বুঝছো? তাহলে এবার কি পাবা, সমান সমান, আমি নিচে না লিখি পাশে লিখতেছি, উপরে হচ্ছে যে 200 গুণ 1 মানে 200, উপরে হচ্ছে 200 গুণ 1 মানে 200, নিচে হচ্ছে যে শুধু 3 আর 100, 3 গুণ 100। এবার 200 ভাগের 3, এর নিচের 100 এর জন্য এখন আমি পাশে পার্সেন্ট লিখে দিব, বুঝছো? এগুলো তো করছো আশা করি, 2.2 অঙ্ক না করলে এগুলো বুঝবা না। ওই আগের ক্লাসগুলো যদি না করো এটা জীবনেও বুঝবা না। তাও না বুঝার মতো কিছু বলি নাই, আগেরগুলো না করলেও বুঝার কথা, হালকা জ্ঞান বুদ্ধি থাকলে। এই নিচের 100 এর জন্য এখানে পার্সেন্ট বসাই দিচ্ছি, শেষ। এবার এটাকে কি আমাকে ভাগ করতে হবে না? দেখো 200 ভাগ 3 কিছু আসে না, ঠিক আছে? তাহলে আমরা এখন সমস্ততে বের করতে হবে। খাতার এক কোনায় রাফ করবো আর কি, করো। যেমনি রাফ করানো শিখেছি ওইভাবে করতে পারো চাইলে। কেমনে শিখেছিলাম, এই যে 200 ভাগ 3 দিবা কত আসে, 66.1, তাহলে শুধু দশমিকের আগেরটা লেখো 66, এই যে 66 লিখলাম, ওয়েট, এই যে 66 লিখলাম। এরপর 66 দিয়ে 3কে গুণ দিবা, 198 আসে, তাহলে এখানে 198 বসো, 2, ঠিক আছে? এটা অনেকে বুঝো নাই জানি। দেখো যারা একদম দুর্বল ওদেরকে এই নিয়মটা শিখেছিলাম, ঠিক আছে? আর যারা নর্মালি ভাগের নিয়ম, 3 6 18, নিচে থেকে 2 শূন্য নামাও, আবার 3 6 18, নর্মাল নিয়ম হচ্ছে এটা। এবার দেখো দোনোভাবে সেম অ্যান্সার আসছে, 3 এই সাইডে 3 এই সাইডে, 66 এই সাইডে 66, নিচে 2 এই নিচে 2, ঠিক আছে? তাহলে এখান থেকে ইয়াতে কেমনে লিখবো, মানে সমস্ততে কেমনে লিখবো, ভাগফলটা আগে লিখতে হয়, 66, নিচেরটা নিচে বসাই দাও, 3 ছিল এখনো 3 থাকবে, এই ভাগ শেষটা উপরে হবে, শেষ, পার্সেন্ট, বুঝছো? এবার দেখো শোয়েব শতকরা এত নাম্বার পাইছে, ঠিক আছে? কথা লিখে দিবে আর কি, সুতরাং শোয়েব শতকরা, শোয়েব নাম্বার পাইছে এত অংশ, দেখো শোয়েব এত নাম্বার পাইছে মানে হচ্ছে যে এত অংশ পাইছে, এই অংশটাকে শতকরা বের করছি, শতকরা 66 সমস্ত 3/2% পেয়েছে। দেখো এখানে কিন্তু এটা গাইডের হচ্ছে 5 নাম্বার সিকিউটা, মানে সৃজনশীলটা, ঠিক আছে? তো আমি দেখবো উল্টাপাল্টা করাচ্ছি, আগে 10, এরপর 9 8 এইভাবে করাচ্ছে, যেগুলো সেম টাইপ ওগুলো আগে করাই দিচ্ছি, যেমন উপরে গুলা এগুলো সবগুলো সেম সেম ছিল, বুঝছো? যে 8, তারপরে কত লেবুরটা কত ছিল 8 9, তারপর 10, গাইডের 8 9 10 একই রকম, ঠিক আছে? এরপর মেবি 5 6 একই রকম, প্রায় একই রকম আর কি। এই যে 5-এর ক করলাম, খ করলাম, এবার গ করব। তোমরা সিরিয়ালটা একটু বুঝে নিও, উল্টাপাল্টা দেখি কনফিউজড হয়ে না, ঠিক আছে? তাহলে মোট কত নম্বর পেলে, কি মোট কত নম্বর পেলে তার নম্বর হ্যাঁ, মোট কত নম্বর পেলে তার নম্বর শতকরা 85 হবে। শতকরা 85 মানে কি জানো? আমাকে বলছে 85% হবে, মানে হচ্ছে মোট কত নম্বর পেলে তার নাম্বার 85% হবে। ওই কিছুটা কলার অঙ্ক করছি যে ওটা লাস্টটার মতো, বুঝছো? তাহলে দেখো মোট মানে কত বলো, মোট পরীক্ষার নাম্বার হচ্ছে 1200, ঠিক? তাহলে দেখো আমরা করি যে শতকরা খেয়াল করো, লেখো যে কথাটা যেমনে পারো লিখবা। আগে বলছে শতকরা 85, শতকরা 85 মানে 85%, মোট কত নাম্বার পাইলে সে 85% পাবে আর কি। তো কত এর 85%? মোট নাম্বারের, মোট মানে হচ্ছে এই যে 1200,
তাহলে লেখো সুতরাং 1200 এর 85%। 85% কেন? ওই যে শতকরা 85%, এটা মানে হচ্ছে যে এই যে এটা, ঠিক আছে? বের করো 1200 এর যাই গুণ দাও 85, নিচে 100 দাও, দেখো কাটাকাটি করো, 100 একে 100, এটাই কাটো 12 আসবে। তাহলে উপরে কে থাকে? 12 আর 85 গুণ করো, 12 গুণ 85 1020 নম্বর। লাস্টে কি লিখবা? নম্বর। লেখো সুতরাং মোট 1020 নম্বর পেলে তার নম্বর শতকরা 85 হবে, ঠিক আছে? এটা অ্যান্সার। আশা করি বুঝছো। এখান থেকে বেশি খালি খালি লাগতেছে না? তাহলে উপর দিয়ে দেওয়া আছে মোট 1200 নাম্বার ছিল, মোট নম্বর 1200, এভাবে লিখে দিবে আর কি, শেষ। তাহলে এটাও কিছুটা সেম মেবি। দেখি রাজুর রাজশাহী থেকে 150টি হিমসাগর আম 4000 টাকায় কিনে এনেছে। 3 দিন পর 15টি আম পচে গেল। আহা বেচারা। দেখো আগে আমরা ক নাম্বার করি। ক নাম্বার করার জন্য উদ্দীপক বোঝা লাগবে না, ঠিক আছে? 60 টাকা 120 টাকা শতকরা কত? তাহলে কেমনে লিখবো? 60 টাকা 120 টাকার, এটা বইয়ের অঙ্ক 3 নাম্বার গুলা মেবি। 60 টাকা 120 টাকার 120 ভাগে 60 অংশ, আগে এইভাবে লিখতে হবে। এবার শতকরায় লেখো, শতকরা বের করতে বলছে, তাহলে শতকরায় কি শতকরা মানে কি? উপরে নিচে 100 দিয়ে গুণ। তাহলে এই নিচের 100 ছাড়া বাকিগুলো কাটাকাটি করতে হবে। দেখো অনেকভাবে কাটতে পারো, এই 100 আর 120 কাটতে পারো 10 দিয়ে, অথবা এই 60 একে 60, 60 দুগুণ 120 এটাও কাটতে পারো। এরপর 2 একে 2, 50 দুগুণ 100, তাহলে কি থাকে? উপরে 50 নিচে 100। অংশ কেন লিখবার? শতকরায় নিলে আর অংশ থাকে না, ঠিক আছে? তাহলে 50 এর নিচের 100 জন্য পার্সেন্ট, ঠিক আছে? তাহলে 50%। তাহলে লিখে দিবা সুতরাং 60 টাকা 120 টাকার 50% অ্যান্সার। নাম্বার শতকরা কতটি আম ভালো আছে? সে 150টা আম আনছে 4000 টাকা দিয়ে, টাকা বাদ। 3 দিন পর 15টা আম পচে গেছে। তাহলে ভালো আছে কয়টা? শতকরা ভালো আছে কয়টা? শতকরা নির্ণয় করতে বলছে, ঠিক আছে? কেমনে করবা দেখো, লেখো। কোনা তো তাহলে খেয়াল করো, আম ভালো আছে কয়টি আগে এটা পরে করি, শতকরায় পরে আগে কয়টা এমনি নর্মালি ভালো আছে। তো তুমি দেওয়া আছে দিয়ে লিখবা, দেয়া আছে আম আছে 150টি, এবার লিখবা। অথবা আম নিয়েছিল 150টি, কিনেছে 150টি, এবার লিখবা যে পচে গেল 15টি। এবার লিখবা সুতরাং আম ভালো আছে 150 বিয়োগ যতটা পচে গেছে, কি আসবে বলো তো? 135 আসবে। 135টা ভালো আছে, ঠিক আছে? তাহলে 135টা ভালো আছে, এটাকে শতকরায় বের করতে হবে। কেমনে তুমি আমাকে বলো? এটাকে আগে অংশ বের করতে হবে। সুতরাং 135টি ভালো আছে 150টার মধ্যে, অথবা 136টি আম ভালো আছে 150টি আমের মধ্যে। এবার এটা অংশতে কেমনে লিখবা? সমান সমান বড়টা নিচে 150 উপর 135 অংশ,
এবার অংশতে শতকরায় নাও, শতকরায়, সুতরাং শতকরায় উপরে নিচে 100 দিয়ে গুণ করবো আর কি। দেখো আমি এটা আবার উপরে লিখি। এবার কি করতে হবে, নিচের 100 ছাড়া বাকি সব কাটাকাটি করতে হবে। দেখো এটাকে তুমি 50 দিয়ে কাটো, এটাকে আর এটাকে 50 দিয়ে কাটো, 3 50-এ 150, 50 দুগুণে 100, অথবা 10 দিয়ে কাটতে পারো, 10 দিয়ে কাটলে বেশি হবে আর কি। ঠিক আছে, আর কিছু থাকে ভাই? 135 আর 3 তো কাটাকাটি যাওয়ার কথা না। 135/3, আচ্ছা যাই তো, সরি, 3 একে 3, এটা কাটলে 45, তাইলে উপরে থাকে কয়টি? উপরে থাকে 45 আর 2 গুণ করলে 90, নিচে থাকে 1 আর 100, সমান সমান এটাকে 90% লিখতে পারো। তাহলে সুতরাং আম ভালো আছে, আমরা বের করছি 135টি, এটাকে অংশতে নিছি 35টি ভালো আছে 150-টির মধ্যে, তাহলে এটাকে বেশিটা নিচে কমটা উপরে দিয়ে অংশতে লিখতে পারি। এবার শতকরায় বের করছি, 100 দিয়ে গুণ করি, এরপর বাকি নিয়ম তো বুঝছো। তাহলে লেখো সুতরাং শতকরা, শতকরা মানে পার্সেন্টেজ, 90% আম ভালো আছে, শেষ অ্যান্সার। এবার 20% আম, 20% লাভ করতে হলে আমগুলো কত টাকায় বিক্রি করতে হবে? সেম কোশ্চেন, আগেরটার মতো, মানে আগেরটার গয়ের মতো, মনে আছে? করে এই যে কত নাম্বার পেলে শতকরা 85 হবে, এই টাইপের একটা কোশ্চেন করছি, এটার মতো। তাহলে 20% লাভ করতে হবে, কত এর 20% লাভ ভাই? 4000 টাকার 20% লাভ, ও 4000 টাকা দিয়ে কিনছে, তাহলে 4000 টাকার 20% লাভ মানে কত, এটা বের করি টাকায়। গ নাম্বার উত্তর, লেখো লাভ করতে হবে সমান সমান 4000-এর 20%। পার্সেন্টটা ভাঙাইলাম, কাটো 100-কে 100, এটাকে কাটো 100/4000, 40 আসবে আর কি। দেখো তোমরা কনফিউজড হয়ে না, পরীক্ষা হলে করবা, আমি তো মুখে মুখে পারতেছি, তোমরা এভাবে করবা। ঠিক আছে, এই যে 40 আসছে, তাহলে উপরে কে কে আছে? নিচে আছে, শুধু 1 লেখা লাগবে না, 40-এর 20 গুণ করলে 4 দুগুণে 8 আর 2টা শূন্য, গুণ করবা দরকার হলে ক্যালকুলেটারে। লাভ করতে হবে এত টাকা, লিখছি। তাহলে সুতরাং সুতরাং কথাটা লেখো, 20% লাভ করতে হলে আমগুলো বিক্রি করতে হবে সমান সমান আগে 4000 টাকার সাথে এখন 800 টাকা যোগ করে দিব, সমান সমান 4800 টাকায় বিক্রি করতে হবে। আল্লাহ, তাহলে অনেকটুকুই শেষ। নেক্সট 4 নাম্বার কোশ্চেন, 4 কটা দেখি। 4 ক করার জন্য ভাই কোনো ইয়া লাগবে না, উদ্দীপক লাগবে না। দেখো 4 সমস্ত 10/1 কে অনুপাত দশমিকে প্রকাশ করো। তাহলে কেমনে দেখো, সেখানে কোশ্চেনে একটা ভুল আছে, ওয়েট, পার্সেন্ট হবে এখানে। তাহলে খেয়াল করো, 4 সমস্ত 10/1%, এটাকে অনুপাত ও শতকরা নিতে বলছে। তাহলে আগে সমস্তটা ভাঙ্গাই, 10
কোনাকুনি গুণ করো 4/40 উপরে 41%। এখনো কিছু করি নাই, এখন করব। পার্সেন্টের জন্য নিচে 100 আনলাম। এবার কাটাকাটি করো, কাটাকাটি করা যায়? কাটাকাটিতে করা যায় না, তাহলে এটাই অ্যান্সার। এবার ক্যালকুলেটর কই? এটা হচ্ছে কি দেখো, অনুপাতে প্রকাশ করতে বলছে, এটা অনুপাতে। আচ্ছা অনুপাত তোমরা এখন বুঝছো না, এই জিনিসটা বুঝছি। আমরা বইয়ের মধ্যে অঙ্ক যেগুলো করছিলাম ওটা ছিল যে ভগ্নাংশে, মনে আছে? সাধারণ ভগ্নাংশ বা কিছু একটা ছিল আর কি, যে 4/10 1%কে ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তো এখানে সাধারণ ভগ্নাংশে যে অনুপাত দিচ্ছে, অনুপাত মানে হচ্ছে এটাকে আমি চাইলে এখন এভাবে লিখতে পারি না? এই যে শেষ অনুপাতে প্রকাশ করে ফেললাম, করলাম। এরপরে হচ্ছে বলছে অনুপাতে প্রকাশ করো, দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। দশমিক ভগ্নাংশে কেমনে প্রকাশ করব? এই যে দেখো, এটার পরে সমান সমান দিয়ে লিখবে, এটা নিচে আমি পাশে লিখতেছি। এটাকে ভাগ করো তো। ভগ্নাংশ তোমাদেরকে পড়াইছি কয় ধরনের, এর আগের ক্লাসে পড়াইছিলাম। কয় ধরনের কি কি, কোনটা কি, এটাও পড়াইছি। এগুলো এই অধ্যায়ের পড়া না, তাও পড়াইছি। এখন যদি না বুঝো দশমিক ভগ্নাংশ কি, এই ভগ্নাংশ কি, তাহলে কিন্তু কিছু করার নাই, তুমি পড়ো নাই। 0.041 এটা কি? দশমিকে। আর এখান দিয়ে ব্র্যাকেটে লিখে দিবা অনুপাতে, এটা অ্যান্সার। শেষ, খ নাম্বার। এবার প্রশ্নটা পড়ি। বাকি বই, বাকি 20% কমিশনের একটি, আচ্ছা বাকি একজনের নাম যে, হ্যাঁ হ্যাঁ বাকি, আমি বলি কি রে, হ্যাঁ বাকি একজনের নাম, বাকি 20, এরকম নাম কেন লিখছি? যাই হোক, হইতে পারে। বাকি 20% কমিশনে একটি বই ক্রয় করে দোকানিকে 260 টাকা দিল, কি নাম এটা? এটা হচ্ছে যে ওই আমরা 12 নাম্বার একটা ম্যাথ করছিলাম যে ওইটার মতো, বুঝছো? বাকি হচ্ছে যে 20% কমিশন হয়। কমিশন মানে কি? মানে আমরা দোকানে গেলে ধরো ডিসকাউন্ট দেয় না, আমি মনে করো 500 টাকার জিনিস, আমাকে ডিসকাউন্ট দিয়ে বললো যে ভাই ডিসকাউন্ট নেন 400 টাকা, ওই ডিসকাউন্ট হচ্ছে কমিশন আর কি। তাহলে ও 20% ডিসকাউন্ট বা 20% কমিশন নিয়ে একটা বই কিনছে, দোকানিকে ও 260 টাকা দিছে। তাহলে দেখো কমিশন দেওয়ার আগে নিশ্চয়ই ওকে 260 টাকাতে বেশি দাম বলছিল, ধরো কথার কথা 300 টাকা বলছিল বা 400 টাকা বলছিল, এরপর 20% কমিশন দিয়ে ওকে এখন 260 টাকা দিছে, ঠিক না? তাহলে এই যে ডিসকাউন্ট দেওয়ার আগে যে দামটা ছিল ওইটাই আমাকে বের করতে বলছে, বইটির প্রকৃত মূল্য কত, মানে ডিসকাউন্ট দেওয়ার আগে মূল্য কত ছিল, বুঝছো জিনিসটা? তাহলে এখন একটু আমরা বের করার চেষ্টা করি। দেখো এই সেম অঙ্কটা করাইছি না 12 নাম্বার, ভাই একই অঙ্ক, বিশ্বাস করো। কেমনে করাইছিলাম আমি তো ভুলে গেছি, ওয়েট। এই 20% কমিশনে একটি বই ক্রয় করলে, আচ্ছা আচ্ছা হ্যাঁ মনে পড়ছে। দেখো এই অঙ্কটা কেমনে করছিলাম মনে করো, 12 নাম্বার। তাহলে 20% কমিশন, তোমাকে ফার্স্টে লিখতে হবে 20% কমিশন মানে প্রকৃত মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য, যেহেতু কমিশন, তোমাকে কমিশন দেওয়ার পর 100 টাকা কেন দিচ্ছি? পার্সেন্টের জন্য। 30%, 40%, 100% বলো, তুমি পার্সেন্ট দেখলে ক্রয় প্রকৃত মূল্য এখানে 100 ধরে নিবা। প্রকৃত মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য কি? যেহেতু কমিশন, কমিশন মানে কমিশন দেওয়ার পর তুমি আরো কমে কিনবা, এই জন্য 100 বিয়োগ কত কম, যত পার্সেন্ট বলবে ওটা কম, সমান সমান 80 টাকা, ঠিক আছে? এবার আমাকে বের করতে বলছিল কি প্রকৃতি মূল্য। তাহলে দেখো এই যে প্রকৃতি মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য 80 টাকা, এটাকে কি আমি একটু উল্টা করে লিখতে পারি যে ক্রয় মূল্য 80 টাকা হলে
প্রকৃত মূল্য 100 টাকা। এবার লিখতে পারি? পারি। কেন লিখছি দেখো, আমাকে বলছে প্রকৃত মূল্য কত। তো যে প্রকৃত মূল্য যেটা বের করতে হবে ওটা হচ্ছে হাতের ডান সাইডে থাকতে হয়, ঐকিক নিয়মের সিস্টেমটা হচ্ছে এটা। তাহলে সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে কত, এটা বের করি। 100 ভাগের 80 টাকা। সুতরাং দেখো ওর ক্রয় মূল্য কত ছিল, দোকানিকে 260 টাকা দিছে, মানে 260 টাকা। যদি 260 টাকা হয় তাহলে প্রকৃত মূল্য কত? 180 উপরে 260 গুণ। এবার এটা কাটাকাটি করো, অ্যান্সার চলে আসবে। কাটাকাটি করে আমি অ্যান্সারটা এই সাইডে লিখবো। দেখো কেমনে কাটা যায়, এটা কত, 100 না 200? 100। আমি আমার মতো কাটি, দেখো তুমি যেমনে ইচ্ছে তেমনে কাটতে পারো। এটা আমি 10 দিয়ে কাটলাম 10, আমি 10 দিয়ে কাটলাম 8। 260 কে কি 8 দিয়ে ভাগ যায়? না, যায় না। দেখো আমি ইজি করার জন্য আরেকভাবে কাটতেছি। বিশ দিয়ে কাটো, 5 বিশে 100, 20 দিয়ে কাটো, 4 বিশে 80। এবার 260 কে কি 4 দিয়ে যায়? না, যায় না তো। আচ্ছা, যায় যায়, 65। 4 একে 4, পুরো হচ্ছে 65। তাহলে 65 আর 5 গুণ করো। 65 আর 5 গুণ করলে কত? 60 5 30, 330 মানে 325। তাহলে উপরে 325, নিচে 1। আমি এটাকে 325 টাকা লিখতে পারি। সমান সমান দিয়ে তুমি নিচে লিখতে আর কি, আমি এখানে লিখতেছি সমান সমান 325 টাকা। তাহলে এখন লিখবা কি জানো? হ্যাঁ, তার মানে হচ্ছে বইয়ের দাম ছিল, সুতরাং প্রকৃত মূল্য 325 টাকা। এটা অ্যান্সার। মানে বইয়ের নর্মাল দাম ছিল 325 টাকা, এরপর দোকানে গেছে, দোকানে ওরা 20% ডিসকাউন্ট বা কমিশন দিছে, এরপরও 260 টাকা দিয়ে কিনছে। তো এই যে মেইন দাম কত ছিল ডিসকাউন্টের আগে, এটা আমাদেরকে বলি দেয় না, এটাই বের করতে বলছে আর কি। আর গ নাম্বার দেখো, বইটি প্রস্তুত করতে প্রকৃত মূল্যে 60% খরচ হলে বইটির প্রস্তুতকৃত খরচ কত? আচ্ছা দেখো, এগুলো যদিও শুরু দিয়ে বলা দরকার ছিল। এই যে একসাথে এতগুলো করাইতে আমার নিজের কষ্ট হচ্ছে, ঠিক আছে? তো তোমরা তো একসাথে এতগুলো সৃজনশীল করবা না, ভাঙ্গি ভাঙ্গি ধরো প্রথমে আধা ঘন্টা দেখলা, আজকে আধা ঘন্টা দেখলা, কালকে আরো আধা ঘন্টা দেখবা, অথবা আজকে আধা ঘন্টা সকালে দেখছো, রাতে আবার আধা ঘন্টা দেখবা, এরকম ভাঙ্গি ভাঙ্গি দেখবা, ঠিক আছে? আমি বুঝতেছি আমার নিজেরই এখানে ক্লাস নিতে কষ্ট হয়ে যাচ্ছে, 1 ঘন্টা 8 মিনিট হয়ে গেছে মনে হয় এখন। হ্যাঁ, তো তোমরা অবশ্যই এগুলো একসাথে তো কেউ করবা না, আমি তোমাদেরকে ক্লাস দেওয়ার আগে বলে দিই না যে কেমনে কি কি করবা না করবা। একসাথে একদিনে করার মতো জিনিস না, একদিনে করলে দেখবা মাথায় কিছু ঢুকবে না, এই জন্য ভাঙ্গি ভাঙ্গি আস্তে ধীরে করো। আধা ঘন্টা করে দেখো, বা 2টা সৃজনশীল 3টা সৃজনশীল করে দেখো। আচ্ছা, তো খেয়াল করো 4 গ, বইটি প্রস্তুত করতে প্রকৃত মূল্যে 60% খরচ হলে, মনে করো প্রকৃত মূল্য কত বলো তো? প্রকৃত মূল্য আমরা খতে পাইছি 325 টাকা। তাহলে এটা আগে লিখি ফেলি। খ হতে পাই লিখি ফেলবা। তাহলে বইটি প্রস্তুত করতে প্রকৃত মূল্যে 60% খরচ হয়েছে। তাহলে বলছে বইটি প্রস্তুতকৃত খরচ কত? হুম, দেখো 60% খরচ হয়েছে না প্রস্তুত করতে, এই 60%টা টাকায় কত এটা জিজ্ঞেস করছে। তাহলে প্রকৃত মূল্যে 60%, সুতরাং
প্রকৃত মূল্য মানে 325 এর 60%। এবার এটা টাকায় বের করবো। দেখো 325 এর 60% এই জিনিসটাকে টাকায় বের করতেছি। 60 নিচে 100 কাটাকাটি করো। দেখো 5 20 100, এটাকে 5 দিয়ে কাটো, কত আসবে? 150, 155 আসে মেবি। ও সরি সরি সরি, কি রে কি করলাম? তিনশো পঁচিশ, আচ্ছা আমি দুই দুই ভাবছি, সরি সরি, 2 দিয়ে ভাগ করে দিছি এরকম, তাহলে 65। হ্যাঁ, এবার দেখো নিচে আর আবার কাটাটি যায়। 5 দিয়ে কাটো, 4 5 20, 5 দিয়ে কাটো, আর কাটাটি যায়, আবার যায়। 5 দিয়ে কাটলে এটা 13 আসে আর কি। 4 একে 4, 4 15 60, তাহলে নিচে শুধু 1 থাকে, উপরে থাকে 13 আর 15, 13 আর 15 গুণ করো, 195। এটা হচ্ছে মানে 60% খরচ হয়, 60% আমরা টাকায় বের করছি, 60% হচ্ছে যে 325 60%, এটা টাকায় বের করছি। ঠিক আছে, তাহলে দেখো এখানে কাটাটি অনেক বড় হয়ে গেছে, সমস্যা নেই, তোমরা যেমনে পারো করবা। এটা এক একটা কাটাকাটি বললাম না, এক এক সিস্টেমে করা যায়। ধরো আমি যদি এভাবে করতাম 6 10 60, 10 10 100, আর 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, এটা 5 দিয়ে কাটো 65, আবার 2 একে 2, 3 দুগুণে 6, তাহলে নিচে শুধু 1, উপরে 65 আর 3 গুণ, 65 আর 3 গুণ করলে কত হয় দেখো, একই 195 আসে। ঠিক আছে, তাহলে কাটাকাটি যেমনি করার করো, সমস্যা নেই। তাহলে সেটাই মুছে দিতে হবে, আমাদের এখানে লেখা লাগবে তো। তাহলে দেখো আমাকে জিজ্ঞেস করছে বইটি প্রস্তুত করতে প্রকৃত মূল্যে 60% খরচ হলে বইটি প্রস্তুতকৃত খরচ কত? এসে 60% এটাই, তাহলে এটাই প্রস্তুতকৃত খরচ। সুতরাং বইটির প্রস্তুতকৃত খরচ 195 টাকা। শেষ। এবার দেখো বইটি 260 টাকায় বিক্রয় করলে বইটিতে কত লাভ হয়? দেখো এটা তো একদম ইজি। বইটির ওর বই তৈরি করতে খরচ হয়েছে, মানে প্রস্তুত করতে খরচ হয়েছে 195 টাকা, ও বিক্রি করবে বলতেছে 260 টাকা, তাহলে কয় টাকা লাভ হবে? তাহলে লেখো 260 টাকা বিক্রি করলে লাভ হবে, এবার কথা লিখবা 260 টাকা বিক্রি করলে লাভ, এখানে তোমরা লিখবা, আমি লিখতেছি না আর। লাভ হবে সমান সমান 260 থেকে 195 বিয়োগ করে দাও। মনে করো আমি তোমাকে বলছি যে তোমার কাছে একটা খাতা আছে, এটার দাম 30 টাকা, ওটা বানাইতে, খাতাটা তুমি বানাইছো, তোমার বানাইতে 20 টাকা খরচ হয়, তাহলে কয় টাকা লাভ হবে? 30 বিয়োগ 20, সেম ভাবে এই জিনিসটা করছি, বিয়োগ করো, এটা আসবে 60 65। ঠিক আছে, এই যে অ্যান্সার দুইটা, এখানে দুইটা জিনিস বের করতে বলছে। তারপর কি শেষ হয় না কে? 1 2 3 বুক, আর কতগুলা বাকি আছে? 1 2 3 4, তারা 4টা। আচ্ছা আমি একটু রেস্ট করি আসি ভাই। তো এখন বাজে হচ্ছে রাতে 4টা 11। জন্য কি পরিমাণ কষ্ট হচ্ছে, তাও যদি পড়াশোনা না করো কিরকম লাগে। সে যাক, সমস্যা নেই, আমরা 4 পর্যন্ত করছি, এবার 1 করি। দেখো পিতা ও পুত্র বয়স অনুপাত 4:1, পিতার বয়স 48 বছর, অনুপাতের একক কি? অনুপাতের রাশিগুলোর নাম উল্লেখ সহ উদাহরণ দাও। এইটা ভাই গাইডতে করে নিবা, দেখে নিবা কাকে বলে। খ নাম্বার দেখো, আমি তাও এখানে অ্যান্সার লিখে দিব, ঠিক আছে, স্লাইডে পাবা। পুত্র বয়স কত?
দেখো এটা হচ্ছে যে খ নাম্বার 2.1 অঙ্ক। তাও মনে আছে নাকি জানি না, করাই দিচ্ছি। তোমাদের সিডিতে মনে হয় না এটা আসবে, যেহেতু 2.1 প্রথম সমীকে গেছে, এখন 2.2 মনে হয় না এটা আসবে। তাও করাই দেখো কেমনে করতে মনে আছে। আমি যেমনি করাইছিলাম, এটা দুটা নিয়ম আছে। আমি করাইছিলাম হচ্ছে দেখো, দেওয়া আছে দি পিতা পুত্রের বয়স লিখবা, পিতা ও পুত্রের বয়সের 4:1 ও পিতার বয়স 48 বছর। পুত্র বয়স কত? পুত্র বয়স আমি জানি না, ক ধরিনি। তাহলে আমরা এই দুটা কথাতে লিখতে পারি না? এনতে লিখতে পারি না পিতা ও পুত্র বয়স অনুপাত 48 অনুপাত ক? অবশ্যই লিখতে পারি। তাহলে ওরা বলতেছে দেখো, এই যে ওই এই অবস্থা গেল কেন? এই যে ওরা বলছে কি পিতা ও পুত্র বয়স অনুপাত হচ্ছে যে 4:1, দেখছো ওই যে সবুজ কালা করা এটা। আর আমরা বের করছি পিতা পুত্র বয়স অনুপাত 48 অনুপাত ক। ওকে, তাহলে এবার আমরা যেহেতু দুটোটাই সেম পিতা পুত্র বয়স অনুপাত, এখন লিখতে পারি না, সুতরাং 4:1 ক, দুটোটাকে সমান লিখতে পারি না। ক আলাটা একটু আগে লিখি দেখো, লিখলাম বা 48 ক সমান সমান 4/1, এবার গুণ করো, ক আলাটাকে গুণ করো, ক আর 4 গুণ করলে 4 ক সমান সমান 48 বা ক সমান সমান 48/4, 4×12 = 48। সুতরাং পুত্র বয়স কত? পুত্র বয়স মানে হচ্ছে ক, এই যে দেখো, তাহলে পুত্র বয়স হচ্ছে 12 বছর। কি লেখা একটু উড়িয়েছে এখানে, এটা অ্যান্সার। আর গ নাম্বার, অনুপাতের দ্বিতীয় রাশি প্রথম রাশি শতকরা কত? লেখো, অনুপাতে প্রথম রাশি কি, এমনি ওটা লেখো। প্রথম রাশি মানে হচ্ছে যে শুধু 4, দ্বিতীয় রাশি এই যে 1 লেখো। সুতরাং দ্বিতীয় রাশি, আমাকে যেটা বলছে ওটা আমি লিখতেছি, প্রশ্ন দেখে দেখি। এই যে দ্বিতীয় রাশি প্রথম রাশির, দেখো নিয়মটা কি, প্রথম রাশি ঠিক না? তাহলে এই সাইডে যেটা থাকে পরে প্রথম রাশিটা নিচে হবে, অথবা বড়টা নিচে হয় 4, উপরে হবে 1, 4/1 অংশ, দ্বিতীয় রাশি প্রথম ভাগের এত অংশ। এবার এটা শতকরা বের করি। শতকরা বের করার জন্য কি হবে, 100, এই রে 100 দিয়ে গুণ হবে উপরে নিচে। এবার 100 ছাড়া বাকিগুলো গুণ করবা, দেখো 4 দিয়ে কাটো, 4×1 = 4, 4×25 = 100, তাহলে উপরে থাকে 25 আর 1 মানে শুধু 25, নিচে থাকে 1 আর 100 মানে 100 সমান সমান 25% লেখা যায়। তাহলে লিখবা, সুতরাং অনুপাতের দ্বিতীয় রাশি প্রথম রাশি শতকরা 25%। কথা লিখে দিবা, একটা কথা লিখে দিবা, শেষ। রফিক সাহেব, একটা সৃজনশীল, আর কয়েকটা আছে মনে হয়, আর 2টা আছে। রফিক সাহেব তার মাসিক আয়ের 75% ব্যয় করেন বাসা ভাড়া ও সন্তানদের পড়াশোনা বাবদ। মানে বাবদ বলতে বুঝাচ্ছে কি জানো, পড়াশোনার জন্য। মানে তিনি 75% খরচ করে বা ব্যয় করে হচ্ছে তার বাসা ভাড়া ও সন্তানদের পড়াশোনা খরচের জন্য।
তিনি বছরে মোট খরচ করেন ৭২,০০০ টাকা। তাহলে দেখো আবার বুঝাচ্ছি, তার একটা মাসিক আয় আছে না, মান্থলি ইনকাম আছে না, ওই মান্থলি ইনকামের এই যে মান্থলি ইনকামের বা মাসিক আয়ের ৭৫% খরচ করা হচ্ছে বাসা ভাড়া ও সন্তানদের পড়াশোনার জন্য। এবং তিনি বছরে মোট কত খরচ করে এটাও বলে দিছে। উপরেরটা হচ্ছে মাসিক হিসাব, লাস্টে দিয়ে বলে দিছে বছরে কত। এবার কতে কি মানে কি যে করছে দেখি। কোন আমার জীবন উদ্দীপক লাগবে না। ৭৫কে সাধারণ ভগ্নাংশ, হ্যাঁ ৭৫%কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে কেমনে করবা, ভগ্নাংশটা ভাঙ্গো, মানে শতকরা পার্সেন্টটা ভাঙ্গো, এই যে এভাবে আসছে। এবার এটা কাটাকাটি করলে তো হয়ে যাবে মনে হচ্ছে। হ্যাঁ ৫ দিয়ে কাটো, ৫ ২০ ১০০, ৫ ১৫ ৭৫ না, হ্যাঁ রাতে ৩-৪টা বাজে মাথা কাজ করতেছে না দেখছো। আবার কাটাকাটি করা যায়, ৩ ৫ ১৫, ৪ ৫ ২০, এটা ফাইনাল অ্যান্সার। আসলে মাথা কাজ করতেছে না, এটা আরো ইজিলি করা যাইতো। ৭৫ ১০০, ২৫ দিয়ে কাটো, ৩ ২৫ ৭৫, ৪ ২৫ ১০০, ওই আগের ভাবে করতে পারতা তোমার ইচ্ছা। তাহলে এই যে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করলাম, তাহলে লেখা সুতরাং ৭৫%কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে হবে 4/3, এটা অ্যান্সার। খ নাম্বার। রফিক সাহেব বাসা ভাড়া ও সন্তানদের পড়াশোনা বাবদ মাসিক কত টাকা খরচ করে? দেখো তার মাসিক একটা আয় আছে, আমি কি জানি এই আয়টা কত? জানি না। ওয়েট, হ্যাঁ এই আয়টাই বের করতে বলছে না, এটা বের করতে বলেন এখন, সরি। রফিক সাহেব তার মাসিক একটা আয় আছে, ওই আয়ের ৭৫% খরচ করে বাসা ভাড়া ও সন্তানদের জন্য। এখন এই ৭৫% মানে কত, এটা বের করতে বলছে। দেখো প্রথম লাইন দিয়ে আমরা এটা বের করতে পারবো না, আমাদেরকে এই জন্য দ্বিতীয় লাইন পড়তে হবে। সবসময় প্রশ্ন পুরোটা একবার পড়ি দেখবা শান্ত মনে। তিনি বছরে মোট খরচ করেন, প্রশ্নটা আবার বুঝাচ্ছি। দেখো রফিক সাহেব হচ্ছে যে তার মাসিক আয়ের ৭৫% ব্যয় করে বাসা ভাড়া আর সন্তানের জন্য, মাসে ৭৫% মানে খরচ করে। এবং এই খরচটা তিনি যদি বছরে হিসাব করছে, বছরে হিসাব করে দেখছে যে ৭২,০০০ টাকা আসছে, এই যে ৭২,০০০, ৭২,০০০ টাকা হচ্ছে বছরে তিনি সন্তানদের পড়াশোনা এবং বাসা ভাড়ার জন্য খরচ করছে। বুঝছো জিনিসটা? তাহলে এখান থেকে আমি লিখতে পারি না, দেওয়া আছে ১ বছরে বা ১২ মাসে খরচ করেন না লিখে লিখতে পারো যে ১২ মাসে বাসা ভাড়া ও সন্তানদের জন্য খরচ করে, এভাবে লিখতে পারো। জায়গা না থাকলে এভাবে লিখবা, পরীক্ষার হলে অনেক সময় জায়গা থাকে না এত বড় লেখার, ছোট ছোট করে লিখতে যাইও দেখা যায় যে অনেক কষ্ট হয়, তো এই জন্য এভাবে লিখতে পারো। এবার আমাকে বলছে যে মাসিক কত টাকা খরচ করে, মাসিক মানে হচ্ছে ১ মাসে, সুতরাং ১ মাসে খরচ করেন সমান সমান ১ মাসে কি আর কম হবে না বলো? তাহলে ভাগ, এবার ভাগের সিস্টেম হচ্ছে এই সাইডে যেটা আছে এটা নামাই দিবা, নিচে ১২ রাখবা, এটা ভাগ করো, ৫ ১২ ৬০, ৬ ১২ ৭২, ৬ ৩টে শূন্য হবে, টাকা এটা ভাগ করে নিয়ে এটা আসবে। একবার করি দেখি। রে কি আসতেছে রে ভাই? হ্যাঁ ৬,০০০, ঠিক আছে। তাহলে এটা অ্যান্সার লিখে দিবা। সুতরাং রফিক সাহেব বাসা ভাড়া ও সন্তানদের পড়াশোনা বাবদ মাসিক ৬,০০০ টাকা খরচ করে। তার মাসিক মোট আয় কত? তাহলে দেখো আমরা কিন্তু খতে বের করছি কি, যে তিনি তার সন্তানদের জন্য ১ মাসে খরচ করে হচ্ছে যে ৬,০০০ টাকা, এটা মাথায় রাখিও, এমনি বললাম আর কি। এবার এটা লাগলেও লাগতে পারে এখানে। তার মাসিক মোট আয় কত? দেখো শুরুতে একটা কথা বলছে না, তার মাসিক আয়ের ৭৫% খরচ করে বাসা ভাড়া ও সন্তানদের জন্য। তাহলে এই মাসিক আয়টা কত এটা বের করতে হবে। কেমনে বের করবো? দেখো আমরা খ হতে পাইছি না, মাসে বা মাসিক বাসা ভাড়া
ও সন্তানদের জন্য খরচ করে। খরচ করেন ৬,০০০ টাকা। ও দেওয়া আছে। মাসিক ৭৫%, এবার লিখতে হবে দেওয়া আছে মাসিক আয়ের, মানে যেটা দেওয়া আছে ওটা লিখবা ৭৫%। এই যে এইভাবে লিখবা সন্তানদের পড়াশোনার খরচ, বাসা ভাড়া। দেখো মাসিক আয়ের ৭৫%, এই যে এই কথাটা লিখবা বাসা ভাড়া ও সন্তানদের পড়াশোনার জন্য খরচ করেন, এভাবে লিখবা। সুতরাং দেখো এখানে বলতেছে যে মাসিক আয়ের ৭৫% খরচ করে, আর এখানে বলতেছে যে ৬,০০০ টাকা খরচ করে, তাহলে লিখতে পারি না, অর্থাৎ ৭৫%, এটাই হচ্ছে যে ৬,০০০ টাকা, এভাবে লিখতে পারি না? লিখতে পারি? পারি। ওয়েট, সরি ভুলভাল হচ্ছে, এখন মাফ করে দিও, এই জিনিসটা এইভাবে না। কয়টা আছে রে ও বুক? দেখো তার মাসিক মোটাই কত। দেখো আমাকে বলছে যে খ হতে কি পাইছিলাম আমরা, মাসিক বাসা ভাড়া ৳৬,০০০, ঠিক আছে, এটা লিখে রাখলাম। এবার খেয়াল করো, আমাকে উদ্দীপকে বলতেছে রফিক সাহেবের যে মান্থলি ইনকাম আছে, আমি জানি না, আমি ধরিনি, ধরি রফিকের, রফিক লিখলে সমস্যা হবে, ও তো রফিক আবার সাহেবের মাসিক আয় ক টাকা, ঠিক আছে। তাহলে মাসিক আয়ের ৭৫% খরচ করে, মাসিক আয়ের ৭৫% মানে কি দেখো, ক এর ৭৫%, সুতরাং ক এর ৭৫%, ঠিক আছে। ক এর ৭৫% ও বাসা ভাড়া ও সন্তানদের জন্য খরচ করে, ঠিক আছে, এতটুকু বুঝছো। এবার দেখো এখানে আমরা পাইছি কি, যে এই পোর্শনটাতে খেয়াল করো, এতটুকু পাইছি কি, যে রফিক ওর বাসা ভাড়া আর সন্তানদের পড়ার জন্য খরচ করে হচ্ছে যে ক এর ৭৫%, মানে তার মাসিক ইনকামের ৭৫%। আবার উপরে পাইছি যে তার পড়াশোনা ও বাসা ভাড়া ও সন্তানদের পড়াশোনার জন্য খরচ করে ৬,০০০ টাকা। দুইটা জিনিস সেম কিন্তু দেখো, বাসা ভাড়া ও সন্তানদের জন্য খরচ করে, এখানেও সেম, বাসা ভাড়া ও সন্তানদের জন্য খরচ করে। তাহলে এক জায়গায় পাইছি হচ্ছে ৬,০০০ টাকা, এক জায়গায় পাইছি হচ্ছে যে ৭৫%, ঠিক আছে। তাহলে এখন আমি লিখতে পারি না, সুতরাং ক এর ৭৫% পাশাপাশি লিখে দিই ৬,০০০ টাকা, মানে ৬,০০০ আর কি। বুঝছো জিনিসটা? এটা এইভাবে করতে হবে, গাড়িটা কেমনে করছে জানি না, ওইভাবে করিও না প্লিজ, ওইভাবে কঠিন তো, যদি বুঝো তাহলে করো, সমস্যা নেই, বাট তুমি ওটা বুঝবা না ভাই, আমি তোমার সবচেয়ে ইজিয়েস্ট ওইটাতে অবশ্যই করাবো। তাহলে দেখো এখান থেকে কি লিখবা, বা ক গুণ ৭৫ নিচে ১০০ সমান সমান ৬,০০০। এখান থেকে আমি কটা বের করবো শেষ, দেখো কটা উপরে আছে না ৭৫-এর সাথে, তাহলে কি আমি ৭৫ ক লিখতে পারি না? দেখো ক গুণ ৭৫, এটা মানে কি ৭৫ ক, ঠিক না। ৪ গুণ ক ৪ ক, ক গুণ ১০০, সংখ্যাটা আগে লিখতে হবে ১০০ ক,
তাহলে খেয়াল করো, এরপর নিচে 100 রাখো। এবার কি করতে পারো দেখো, আড়াআড়ি গুণ করো। 75 কয়ের সাথে নিচে কেউ নাই, 1 আছে, তাহলে 75 ক গুণ 1, 75 কয় হবে। আর এই দুইটা গুণ করো, 6, 1 2 3। দেখো এটা গুণ করলে 6 একে 6, আর এখান দিয়ে 1 2 3 4 5 শূন্য আছে, 1 2 3 4 5। তুমি তাও না বুঝলে ক্যালকুলেটর করো, সমস্যা নেই। তাহলে আমার ক্লাস দেখলে এই গুণগুলো অ্যাটলিস্ট এতক্ষণে পারার কথা, যদি রেগুলার দেখি রাখো। তারপর এখান থেকে বা ক বের করতে হবে না বলো তো? তাহলে ক কেমনে বের করবা? ক এর সাথে 75 এখানে গুণ আকার আছে না, বলো 75 ক মানে কি? 75 গুণ ক। তাহলে গুণ আকার আছে, গুণটাকে সমান চিহ্নের এই সাইডে পাঠিয়ে দাও, তাহলে ভাগ হয়ে যাবে। কার সাথে ভাগ হবে? 2 3 4 5 এর সাথে ভাগ হবে। তাহলে ভাগ করো। 8000 আসছে। তাহলে সুতরাং তার মাসিক ক, ক মানে কি বলতো? এই যে ধরে নিয়েছিলাম না কোথাও, হ্যাঁ মাসিক আয় ক। লেখো সুতরাং রফিক সাহেবের মাসিক আয় ক টাকা। সরি ক টাকা কেন, 8000 টাকা। ক মানে তো 8000। বুঝছি ভাই। এবার 3 আর 7 দুইটা আছে। দেখো একটি স্কুলের শিক্ষার্থী সংখ্যা, এগুলো একদম ইজি, 800 জন। প্রথম দিনে 5% শিক্ষার্থী নতুন করে, আচ্ছা ক নাম্বারটা করে ফেলি আগে। 5%কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে 5% সমান সমান 5, নিচে 100, কাটাকাটি করো। 5 একে 5, 5 20 100, কি থাকে? 1/20 থাকে। এটা হচ্ছে যে যদি সাধারণ ভগ্নাংশ বলতো তাহলে এতটুকু অঙ্ক শেষ হয়ে যেত। তাহলে এটাকে এবার ভাগ করো, 1/20। তোমরা ভুলে 20/1 দিও না, ঠিক আছে? দেখো এখানে উপরে যেটা আছে, কই এটা তার ছোট করা যাচ্ছে না। এই যে দেখো এখানে উপরে যেটা আছে 1, এটা আগে দিতে হবে। 1 ভাগ নিচে 20 আছে, 20টা দাও, সমান সমান 0.05। এটা হচ্ছে যে অ্যান্সার দশমিক ভগ্নাংশে। কথা লিখে দিবা, 5কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে হবে 0.05। ক নাম্বার। এবার উদ্দীপক পড়ি। একটি স্কুলের শিক্ষার্থী সংখ্যা 800 জন। বইয়ের অঙ্ক এটা, বইয়ের সেম টু সেম এরকম একটা অঙ্ক আছে। বছরের প্রথম দিনে 5% শিক্ষার্থী নতুন করে ভর্তি হলো। তাহলে এখন শিক্ষার্থী সংখ্যা কত? পরের পার্টটা লাগবে না, বছরের দ্বিতীয় দিনে কি হয়েছে ওটা এখন খতে বুঝা লাগবে না। তাহলে দেখো বছরের প্রথম দিন 5% ভর্তি হয়েছে না, এই 5% মানে কত এটা সংখ্যাতে বের করি। এরপর আগে শিক্ষার্থীর সাথে যোগ করে দিব, তাহলে এখন বুঝি যাবো যে কয়জন শিক্ষার্থী আছে। তাহলে দেখো ফার্স্টে লেখবা, দেওয়া আছে শিক্ষার্থী সংখ্যা 800 জন। তারপর লিখবা প্রথম দিনে নতুন ভর্তি হলো 5%। তাহলে লিখবা সুতরাং নতুন ভর্তি হলো লিখবা নতুন ভর্তি হলো 5%টাকে সংখ্যাতে বের করো। 5% ভর্তি হয়েছে, কত এর 5%? 800 এর 5% সমান সমান 800 গুণ 100 একে 100, 8 100 800, 5 40 জন। তাইলে এখন 5% ভর্তি হয়েছে মানে 40 জন ভর্তি হয়েছে। তাহলে আগে স্টুডেন্ট ছিল 800 জন, 40 জন ভর্তি হয়েছে, তাহলে টোটাল কত? 840 জন। কথা লেখো সুতরাং ওই স্কুলে বর্তমানে ওই স্কুলে শিক্ষার্থী সংখ্যা এভাবে লিখবা। শিক্ষার্থী, আমি কিন্তু এখানে পুরোপুরি লিখতেছি না, তোমরা সুন্দরভাবে একটু গোছায় সোজায় লিখবা। 800 যোগ 40 সমান সমান 840 জন। তারপরে গ নাম্বার, বছরের দ্বিতীয় দিনে কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল? আচ্ছা তাহলে এবার পরে পাঠ পড়া লাগবে। শিক্ষার্থী হচ্ছে 800 জন, বছরের প্রথম দিনে ভর্তি হয়েছে নতুন করে 5%। এবার বছরের দ্বিতীয় দিনে
10% শিক্ষার্থী অনুপস্থিত। হয় না এরকম? প্রথম দিন এমনি স্কুলে ঘুরতে গেলাম, বইটা দিবে, এরপরের দিন একটু বাসায় বসে থাকি আর স্কুল যাই না, এরকম আর কি। তো দ্বিতীয় দিনে ধরো 10% শিক্ষার্থী স্কুলে আসে নাই, অনুপস্থিত। এবার আমাকে জিজ্ঞেস করছে দ্বিতীয় দিনে কতজন উপস্থিত, এরকম একটা ম্যাথ করছিলাম। কেমনে করবে এটা খেয়াল করো। তুমি ফার্স্টে লিখবা দেওয়া আছে শিক্ষার্থী হচ্ছে 800 জন, দ্বিতীয় দিনে অনুপস্থিত হচ্ছে যে 10%, এবার লিখবা, এখানে লিখবা বছরের দ্বিতীয় দিনে অনুপস্থিত 10%। তাহলে লিখবা যে সুতরাং অনুপস্থিত সমান সমান বা দ্বিতীয় দিনে অনুপস্থিত সমান সমান কত এর 10%। এই 10%টাকে আমরা সংখ্যায় বের করবো, 800 এর 10%। এর আগের অঙ্কটা কি করছি? ঠিক আছে, পার্সেন্ট মানে কি নিচে 100 কাটো, 100 কে 100, 8 100 800। আচ্ছা এর যাই তো গুণ দিব, তাহলে 8 আর 10 আছে, নিচে 1, এটা লেখা লাগবে না। 80 জন। তাহলে দেখো বললাম, আমি মনে করো আমি বললাম তোমার স্কুলে আছে 50 জন, 3 জন আসে নাই, তাহলে কয়জন আসো এখন তোমরা? 50 বিয়োগ 3 এভাবে করবা না? সেম জিনিস, স্কুলের শিক্ষার্থী হচ্ছে 800 জন, এর মধ্যে 10% আসে নাই, 10% মানে হচ্ছে 80 জন আসে নাই, তাহলে আসছে কয়জন বা উপস্থিত কয়জন? সুতরাং লেখো দ্বিতীয় দিনে শিক্ষার্থী উপস্থিত টোটাল থেকে বিয়োগ দাও, আসবে 720 জন। ঠিক আছে, এটা অ্যান্সার। এরপরে 7 নাম্বার, এটাই লাস্ট। আল্লাহ একটু শান্তিতে ঘুমাবো। এরপর একটি স্কুলে ছাত্র সংখ্যার এই কত 2/3 গুণ। স্কুলে মোট ছাত্রী হচ্ছে যে 450 জন। ওই বছর অর্ধবার্ষিক পরীক্ষায় 162 জন ছাত্র ও 243 জন ছাত্রী কৃতকার্য মানে হচ্ছে যে পাস। অকৃতকার্য মানে হচ্ছে এই যে অকৃতকার্য মানে হচ্ছে যে ফেল, যেটা তোমরা করো। ঠিক আছে, তোমরা এখনো কৃতকার্যের চেহারা দেখো নাই, অকৃতকার্যের চেহারা দেখি ফেলছে। যাই হোক, ক নাম্বারটা করি। 162 সংখ্যাটি 243 সংখ্যাটি শতকরা কত? তাহলে লেখো 162 সংখ্যাটি 243 এর শতকরা কত? শতকরার পরে আগে কত অংশ, ওটা বের করি। অংশ বের করলাম, এবার শতকরা কেমনে বের করব? 100 দিয়ে উপরে নিচে গুণ করি। এবার কাটাকাটি করো, দেখি কত দিয়ে কাটাকাটি যায়। আচ্ছা দেখো, এই দোনটাকে 3 দিয়ে কাটাকাটি যায়, এটাকে 3 দিয়ে কাটছি আর 81 আসতেছে। 162 কাটছিলাম, কত আসছে? 54। কাটাকাটি করা যায় না? আচ্ছা 9 দিয়ে কাটাকাটি করা যায় তো। 9 নং 81, 6 নং 54, কি আবার কাটাকাটি করা যায়? এতবার কেমনে? হ্যাঁ, আমি 6 নং 54 এটা ক্যালকুলেটার মারতেছি। আরে আচ্ছা দেখো, আবার 3 দিয়ে কাটাকাটি যায়, 3 3 9, 3 2 6। ঠিক আছে, আর যায় না। তাহলে উপরে আছে 2 আর 100, এটা কি লিখবা? 200। নিচে আছে 3 আর 100, 3 গুণ 100 লেখো। 300 দিয়ে দিও না, ঠিক আছে? কেন? আমাকে পার্সেন্টে লিখতে হবে না। তাহলে 200/3, 100-র জন্য আমি পার্সেন্ট লিখলাম, নিচে 100-র জন্য এই পাশে পার্সেন্ট লিখলাম। অঙ্ক এখনো শেষ হয়নি, দেখো। এবার কি করবা? এই 200 উপরেরটা বড়, নিচেরটা ছোট, এটা ভাগ করো। 3 6 18,
তোমাদেরকে ক্যালকুলেটারে যেমনি শিখে সেমনে করো বা আমার নিয়মে করো, একভাবে করলে হবে। 2 থাকে 0 থাকে 3 6 18 2, তাহলে এখানে থাকে কি, এটাকে লিখতে পারবা হচ্ছে যে 66 সমস্ত, নিচে আগ থেকে এই যে দেখো 3 আছে, 3 ভাগের ভাগশেষটা উপরে 2, তাহলে লিখতে পারবা হচ্ছে 66 সমস্ত 3 ভাগের 2, এটাই অ্যান্সার। বুঝছো? তাহলে লিখে দিবে 162 সংখ্যাটি 243-এর 66 সমস্ত 3 ভাগের 2%। পার্সেন্ট লিখিনি আমি। খ, স্কুলটিতে ছাত্রছাত্রীর সংখ্যা কত? দেখো এটা অনেক ইন্টারেস্টিং একটা অঙ্ক। এটা হচ্ছে যে পঞ্চম অধ্যায়ের মতো, ঠিক আছে, মাথা খাটাইতে হবে অনেক। পঞ্চম অধ্যায় অঙ্কটা যে এই টাইপের অঙ্ক অনেকগুলো করছি। দেখো একটা স্কুলে ছাত্রী সংখ্যা ছাত্র সংখ্যার 2 ভাগের 3 গুণ, মানে ছাত্রী সংখ্যা হচ্ছে যতগুলো ছাত্র আছে এর 2 ভাগের 3 গুণ। তাহলে দেখো আমি ফার্স্টে ধরি ছাত্র সংখ্যা সমান সমান ক, ঠিক আছে। সুতরাং ছাত্রী সংখ্যা সমান সমান কি, ছাত্রী সংখ্যা বলছে যে ছাত্র সংখ্যা যত ক, ক এর ছাত্র সংখ্যার 2 ভাগের 3 গুণ, মানে হচ্ছে এর না লিখে আমি ডাইরেক্ট গুণ লিখি, ক এর 2 ভাগের 3 গুণ এভাবে লিখতে পারি, ঠিক আছে। এইটাই বলে দিচ্ছি। দেখো ছাত্রী সংখ্যা ছাত্র সংখ্যা যত তত এর, এই যে ছাত্র সংখ্যা ক, ক এর 2 ভাগের 3 এই যে গুণ, ঠিক আছে। ওরা যে জিনিসটা বলছে ওই জিনিসটাই লিখছি। এতটুকু বুঝছো ভাই? এবার দেখো স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 450। এবার দেওয়া আছে দি লেখো। আচ্ছা দেওয়া আছে দি মোট ছাত্রছাত্রী বলছে না, দেওয়া আছেটা পরে দেখো আমরা এখন লিখি। সুতরাং মোট ছাত্রছাত্রীর সংখ্যা সমান সমান, আমরা কি এইভাবে লিখতে পারি না? দেখো তো, এর আগে এটা বুঝো, আমি নিচে দিয়ে লেখার কথা ছিল পাশে দিয়ে লিখতেছি, জায়গায় যেহেতু নাই। দেখো কটাকে উপরে উঠে দিতে পারি না, 3 ক হয়ে যাবে না বলো, সংখ্যাটা আগে 3 ক নিচে 2, এতটুকু, ঠিক আছে। এবার দেখো ছাত্র সংখ্যা এত, ছাত্রীর সংখ্যা হচ্ছে 3 ক বাই 2, তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত, এই দুইটা যোগ করে লিখতে পারি না, ক যোগ 3 ক বাই 2 এবার লিখতে পারি না? লিখতে পারি। এবার আবার লেখো, এবং দেওয়া আছে বা শুধু দেওয়া আছে লেখো, সমস্যা নেই। দেওয়া আছে কি ছাত্রছাত্রীর সংখ্যা 450 জন। তাহলে দেখো ওরা বলতেছে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 450, আমরা বের করছি ক যোগ 3 ক বাই 2, তাহলে এই দুটো এখন প্রশ্ন মতো দিয়ে সমান লিখতে পারি না? বাহ, দেখো এটা একটু ট্রিকি বাট ইজি। যোগ করতে পারো না ভাই? এই যোগটা করতে পারবা না? এটা কেমনে করবা বলো তো? নিচেরটা নিচে বসে দিবা, এখানে নিচে কেউ নাই, থাকলে আগে ভাগ করতাম, ভাগ করে যেটা পাইতাম ওইটার সাথে উপরটা গুণ করতাম। এখন নিচে কেউ নাই, ডাইরেক্ট গুণ করবো, 3 দুগুণে 6, যোগের যায় যোগ বসো, নিচে আছে তাহলে 3 ভাগ 3 1, একের সাথে 1 গুণ করো, 1 1 1, 7 ভাগের 3, এবার করি না এই যোগগুলা, সেম ভাবে এই যোগটা করবো। এখন দেখো নিচে কেউ নাই, তাহলে 2, নিচে এখানেও নিচে কেউ নাই, নিচে কেউ নাই মানে কি শুধু 2 আছে, এই সাইডে কেউ নাই, তাহলে যেটা আছে ওটা বসাই দিছি। এরপরে দেখো এখানে নিচে কেউ নাই, তাহলে ভাগ করা লাগবে না, ডাইরেক্ট গুণ করবো, 2 আর ক গুণ করলে 2 ক, যোগ 2 2 ভাগ করো 1, একের সাথে 3 ক গুণ করো, 3 ক আসবে, সমান সমান 450। দেখো উপরে 2 ক যোগ 3 ক 5 ক, আজান দিচ্ছে, সমান সমান 450। ভাই 4:42 বাজে গেছে, দেখছো? আচ্ছা খেয়াল করো, এরপর আর গুণন করো,
এটা নিচে কেউ নাই, তাহলে 5 ক গুণ 1, 5 কয় আসবে? 450 গুণ 2 ক্যালকুলেটর করিও 900 আসবে। দেখো আমার ক বের করা লাগবে। তাহলে 5টাকে আমি সমান চিহ্ন ওই সাইডে পাঠাই দিই, 5টা এই সাইডে গুণ আকারে আছে, এই সাইডে আসলে ভাগ হয়ে যাবে। 5 20 5 18 180 হবে, ঠিক আছে? বা ক সমান সমান 180। রে এটা আবার ছোট করা লাগবে। কিলো খেয়াল করো, ক সমান সমান আমরা 180 পাইছি। তাহলে আমাকে বের করতে বলছে কি? আমাকে বের করতে বলছে ছাত্র ও ছাত্রীর সংখ্যা কত। দেখো আমি ছাত্র সংখ্যা ক বলছি, তাহলে এখান থেকে বলতে পারি ক 180 মানে কি? সুতরাং ছাত্র সংখ্যা 180। এবার দেখো ছাত্রীর সংখ্যা বের করতে বলছে না, তাহলে দেখো ছাত্রীর সংখ্যা আমরা পাইছি কি? আমরা ছাত্রীর সংখ্যা পাইছি 3 ক/2। আর ক মানে কি? ক মানে হচ্ছে 180, বসাই দিলাম। গুণ কেন দিছি? 3 ক মানে 3 গুণ ক, তাহলে 3 গুণ ক এর জায়গায় 180, 2। এবার এটা ক্যালকুলেটরে করো, দেখো উপরে কি আছে? 3 গুণ 180 না? তাহলে 3 গুণ 180 করো, কত আসে? 540। 540 নিচে 2, 540/2 এটা করো 25, 27, 270 আসার কথা মনে নাকি? তাহলে ছাত্রীর সংখ্যা 270 জন, বুঝছো? ক্লিয়ার? তাহলে অ্যান্সার লিখে দিবা। সুতরাং ছাত্র সংখ্যা 180 জন, ছাত্রীর সংখ্যা 270 জন। এরপর খেয়াল করো গ নাম্বার, অর্ধবার্ষিক পরীক্ষায় কতজন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে, মানে কতজন শিক্ষার্থী ফেল করেছে। এটা বুঝার জন্য আগে আমাকে উদ্দীপক দেখতে হবে। দেখো ছাত্রছাত্রীর সংখ্যা এত এত বলে দিছে, মোট ছাত্র বলে দিছে 450 জন। ওই বছরে অর্ধবার্ষিক পরীক্ষায় 162 জন ছাত্র ও 243 জন ছাত্রী কৃতকার্য হয়েছে, মানে পাশ করেছে। তাহলে লেখো, সুতরাং কৃতকার্য হয়েছে ছাত্রছাত্রী মিলে কত হয়েছে, বা মোট কৃতকার্য হয়েছে। যোগ করো 162 যোগ 243 জন, 200 300 যোগ করে নিবে 405 আসবে। এবার আমাকে বের করতে বলছে শতকরা কতজন অকৃতকার্য হয়েছে। দেখো মোট শিক্ষার্থী 450, কৃতকার্য হয়েছে এত, তাহলে সুতরাং অকৃতকার্য হয়েছে। পঁয়তাল্লিশ জন হচ্ছে যে কি অকৃতকার্য হয়েছে, এটা তো জন, আমাকে তো শতকরা বের করতে বলছে, তাহলে শতকরা কেমনে বের করবো? সুতরাং শতকরা সমান সমান, দেখো খেয়াল করো এই জিনিসটা, অকৃতকার্য হয়েছে 45 জন। কত জনের মধ্যে 45 জন?
সুতরাং লেখো কৃতকার্য হচ্ছে 450 জনের মধ্যে, এবার লেখো 45 জন আরো সুন্দর লেখা দাও 450 জনের মধ্যে 45 জন অকৃতকার্য হয়েছে। মানে এটাকে তুমি অংশতে লেখো তো, অংশতে কেমনে লিখবা? বড়টা নিচে 450, ছোটটা উপরে, সমান সমান এত অংশ। তোমরা এটার নিচে দিয়ে লিখতে আর কি, এভাবে দিই। এটাকে এবার শতকরায় নাও, 45 450 গুণ 100 গুণ 100। এবার 50 দিয়ে কাটো, 50 দুগুণে 100, 50 দিয়ে কাটো, 950 মেবি হচ্ছে যে, হ্যাঁ 950, ঠিক আছে কাটলাম। নিচের 100 ছাড়া কাটতে হবে, কেন শতকরা প্রকাশ করতে হবে, এই জন্য শতকরা এই সাইডে 100 টাকা কাটাকাটি করা যায় না। আবার কাটো, 3 দিয়ে কাটো, 3 3 9, 3 15 45, তাহলে উপরে কে কে থাকে বলো? আবার কাটা যায়, 3 একে 3, 3 5 15, দেখো উপরে থাকে 5 আর 2, 5 দুগুণ হচ্ছে যে 10, নিচে থাকে 1 আর 100 মানে 100 সমান সমান নিচের 100 যে পার্সেন্ট লেখা যায়, তাহলে শতকরা 10% অকৃতকার্য হয়েছে, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, শেষ। আজকে হচ্ছে যে 1 ঘন্টা কতক্ষণ 52 মিনিট ক্লাস হয়েছে, মাশাআল্লাহ। আমি 1 ঘন্টা 52 মিনিট বক বক করছি, চিন্তা করতে পারতেছো? তাও কয়টা বাজে এখন? 4:51 বাজে। ঠিক আছে, সুন্দরভাবে ভাঙ্গি ভাঙ্গি, আমি তো টানা নিছি, আমার কষ্ট হয়েছে, তোমাদের কষ্টের কথা না, কারণ তোমাদেরকে আমি ভাঙ্গি ভাঙ্গি করতে বলবো, মানে 20 মিনিট আধা ঘন্টা এরকম করে করে দেখি আর কি। 45 মিনিট এক টানা বসা 1 ঘন্টা দেখি ফেল, তারপর ওটা প্যারা নাই, ঠিক আছে। তাহলে থ্যাংক ইউ যারা যারা শেষ পর্যন্ত ক্লাসে আসছো, মানে ক্লাসটা দেখছো। আসলে থ্যাংক ইউ বলার কিছু নেই, তোমরা দেখতেছো, তোমাদের উপকার হবে, পরীক্ষা ভালো নাম্বার পাবা, এখানে আমারও 2 টাকার লাভ হবে না, বা তোমারও লস হবে না, লাভে হবে, লাভ হইলে তোমার হবে, লস হইলেও তোমার হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা ভালো কথা, এরপর হচ্ছে যে আমরা এমসিকিউ ক্লাসও দিব, ঠিক আছে। এই যে এত সুন্দর করে দেখলা না, গাইডের সব সিকিউ করাইছি, সব এমসিকিউ করাবো, টেনশন নিও না। ঠিক আছে তাহলে ভাই, আল্লাহ হাফেজ।